আপনারা শুনছেন দি ডার্ক হর্সেস। আজকের গল্প অনিন্দিতা যাশুর কলমে রাখিব আঁখিতে আঁখিতে। আপনাদের সাথে আমি সৌম্যজিৎ এবং আমি অয়ন্তিকা। এপিসোড 2। এসে যেটা দেখে তাতে অবাক হয়ে যায়। খুশি আর দেবনন্দন এসেছে আর ওদের দেখে জকি পুরো দৌড়াদৌড়ি শুরু করছে। বরঞ্চ বলা ভালো ওদের নয়, মেনলি খুশিকে দেখে ওর গায়ে উঠতে চাইছে আর খুশি ভয়ে ছটফট করছে। মৃণালের মা ছায়া দেবী আর কুণালের মা মৃন্ময়ী দেবী কিছুতেই জকিকে সামলাতে পারছেন না। খুশি ছটফট করছে বলে জকি আরো বেশি লাফালাফি করছে। মৃণাল আর কুণালের পছন্দের পোষ্য কুকুর এই জকি। জকি দাঁড়া, একদম চুপ করে দাঁড়া। মৃণালের গলা পেয়ে জকি একটু শান্ত হয়, কিন্তু পরক্ষণেই আবার লাফানো শুরু করে দেয়। ও মা গো, বাবা রে বাবা, কি চালা মাইরি, কোথায় এসে পড়লাম কে জানে। জকি আবার কাছে আসতেই খুশি এবার চেঁচিয়ে উঠল, ও মা গো, ও মা, কে কোথায় আছো, বাঁচাও। জকি কি হচ্ছে কি, দাঁড়াতে বললাম তো। মৃণাল ধমক দিয়ে বলে খুশি আর জকির মাঝখানে চলে আসে। ভয় পেয়ে থাকায় ভরসার একজন পেতেই মৃণালের কাঁধের কাছটা ধরে খুশি ওর আড়ালে চলে যায়। মা, ওকে রুমে ঢুকিয়ে দরজাটা লক করে দাও তো। মৃণালের ধমক শুনে জকি অভিমানে মুখ দিয়ে আলতো একটা ডাক দিতে লাগলো, যেন বলতে চাইল, হ্যাঁ, আজ এই মেয়েটাই তোমার কাছে আপন হলো আর আমি পর। ছায়া দেবী জকিকে নিয়ে চলে গেলেন। এই দেব, ভিতরে আয়, তুমিও এসো। আসলে জকি তোমায় চেনে না তো, তাই ওরকম করছিল। ভয় পেও না মা, এসো এসো, ও আর আসবে না। হ্যাঁ কাকিমা, চলো। এই খুশি দি, আয়। দেব চলে গেল আর ওর ডাকে খুশি এবার বাস্তবে ফিরে এলো। বাস্তবে ফিরতেই চমকে হাতটা সরিয়ে নিল। সরি, আমি আসলে বুঝতে পারিনি। কোনো রকমে বলেই দেবনন্দনের কাছে চলে গেল খুশি। মৃণাল মাথার পিছনে হাত দিয়ে হেসে ফেলল আর দুদিকে ঘাড় নেড়ে এগিয়ে গেল। এই আয়, তোরা কি খাবি বলতো? আরে খুশি, কত বড় হয়ে গেছিস। সেই ছোটবেলায় আসতি বল, দুদিকে বেনি করে ঘুরতিস, কি সুন্দর লাগতো। আয় আয়, এখন আরো সুন্দর হয়ে গেছিস। কি যে বলো না কাকিমা, আমি এখন কিছু খাবো না, এই তো ব্রেকফাস্ট করেই এলাম। আসলে একটা কথা বলতে এসেছিলাম। আমি কিন্তু টোস্ট করেছি, তোকে খেতেই হবে, কোনো বারণ শুনবো না। ট্রেতে করে প্লেটে সাজানো টোস্ট নিয়ে আসে ছায়াদেবী, আর ওদের কথা চাপা পড়ে গেল আপাতত। খুশি আর দেবনন্দনের হাজার বারণ ধোপে টিকল না মৃন্ময়ী দেবী আর ছায়া দেবীর কাছে, তাই একটা করে টোস্ট খেতেই হলো। কুণালও নিচে নেমে এসেছে, আর মৃণাল সে তো একটা সোফায় বসে খুশিকে আপন মনে দেখেই চলেছে। মৌমা, মানে মৌরির জ্বর কমেছে? কেমন আছে এখন? ভালোই আছে, কালই যা জ্বর এসেছিল বিকালের দিকটা, তারপর আর টেম্পারেচার বাড়েনি। উফ খুশি দি, তুমি এবার আসল কথাটা বলো। আমায় গিয়ে হোমওয়ার্কগুলো করতে হবে, না হলে তো মা আবার বিকেলে পড়াতে বসাবে। হ্যাঁ, যেটা বলতে এসেছিলাম, আজ সন্ধ্যায় মামুদের ছাদে একটা ছোটো মতো পার্টি হবে, তাই কুণাল আর মৃণালদাকে ইনভাইট করতে এলাম। এই কুণাল, বিকেলে চলে যাস, হ্যাঁ? অনেক কিছু করতে হবে কিন্তু। আর মৃণালদা, তুমিও এসো কিন্তু, কেমন? ও আন্টি, আজকে এলাম। খুশির মুখে মৃণালদা শুনে বিষম খেয়ে যায় মৃণাল। বেচারা সবে জলের গ্লাসটা মুখে তুলেছিল। এই বাবু, আস্তে জলটা খাবি তো? ওহ, এসব খেলি। খুশি, এখনই চলে যাবি? আর একটু বসতে পারতিস তো? না গো আন্টি, আজকে আসি। আসলে পার্টির অ্যারেঞ্জমেন্ট তো সব কিছু আমাকেই করতে হবে,
অনেক কাজ পড়ে আছে গো। এই কুণাল, তোর দাদাকে নিয়ে সময় মতো চলে আসিস। আজকে এলাম। এই দেব, চল। হুম। দেবনন্দন খুশির সাথে গেটের দিকে এগিয়ে গেল। মৃন্ময়ী দেবী কিছু বলতে বলতে ওদের এগিয়ে দিতে গেলেন। মৃন্ময়ী দেবীর কথার উত্তর দিতে দিতে দরজা দিয়ে বেরোনোর আগে ঘাড় ঘুরিয়ে মৃণালের দিকে তাকিয়ে নিয়ে বেরিয়ে গেল খুশি। সন্ধ্যা নেমেছে শহরের বুকে। বিদায় বসন্তের সন্ধ্যাবেলা বেশ মনোরম। সেজে উঠেছে জোনাকিদের বাড়ির ছাদ ড্রিম লাইটে। সাথে কিছু বেতের চেয়ার আর একটা ড্রিঙ্ক কাউন্টারের মতো কিছু একটার আয়োজন করা হয়েছে। ছাদের টবের গাছগুলোকে শৌখিন করে সাজিয়ে রাখা এদিক ওদিক করে। হাঁটুর নিচ অব্দি ডিপ মেরুন ড্রেস পরে আছে খুশি, যার হাতাটা নেটের। নো মেকআপ, শুধু লিপ গ্লস আর আইলাইনার। কাঁচের মকটেল গ্লাসগুলোই মকটেল সাজাতে ব্যস্ত খুশি। আর পাশেই নি লেন্থ 3/4 হাতা পেঁয়াজি রঙের একটা ওয়ান পিস পরে পায়ের উপর পা তুলে বসে আছে জোনাকি। চোখ মুখ একটু শুকিয়ে গেছে জ্বরের ফলে, তবে মেয়ের সেসব নিয়ে মাথা ব্যথা নেই। তিনি তো এখন পার্টি হবে ভেবেই উল্লাসিত। এই সুইটু, বলছি যে মানে আর কি। আর সুইটু সুইটু অত করতে হবে না। এখন একটাও মকটেলে হাত দিবি না, আমি কিন্তু বারণ করে দিচ্ছি, ঠিক আছে? আর যদি ঠান্ডা লাগাস না, এবার জ্বর উঠলে কি করি দেখবি। আচ্ছা বাবা, খাবো না। এখন আর চেঁচাতে শুরু করিস না তো। ময়ূরের মতো যা ভয়েস তোর না। হ্যাঁ রে, আমার তো ময়ূরের মতোই ভয়েস, আর তোরটা তো কোকিলের। আর হ্যাঁ, ওদের ফোন করে দেখ তো কত দূরে আছে সবাই। খুশির কথা শুনে জোনাকি ফোন নিয়ে ফোন লাগায়। কিছুক্ষণের মধ্যেই হৈমন্তী, ঈপ্সিতা, দীপ্যমান, মেঘজিৎ, কুণাল, মৃণাল আর শ্রাবন্তী এসে হাজির হয়। জোনাকির শরীরের খবর নেওয়ার পর সবাই মিলে গল্প শুরু করে দেয়। ছাদে রাখা বেতের চেয়ারে বসে মকটেলের সাথে চলে গল্প গুজব আর মৃদুভাবে গান। সে তো প্রথম থেকেই চলছিল। এই সবাই শোনো, আজ কিন্তু আমি তোমাদের জন্য স্ন্যাক্স বানিয়েছি। বেশ গর্বের সাথে বলল জোনাকি। ওমা, তাই নাকি রে? এই কি বানিয়েছিস রে? ঈপ্সিতার গলায় প্রচুর আগ্রহ। ও হ্যাঁ, বলা হয়নি, ঈপ্সিতা সরি বলে ব্যাপারটা মিটিয়ে নিয়েছে। এ হ্যাঁ রে, কি বানিয়েছিস? ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি। জামার গলার কাজটা কলারের মতো উঁচিয়ে বলল জোনাকি। বাবা, কত বড় কাজ করে ফেলেছিস। আচ্ছা, তবে না তোর শরীর খারাপ ছিল? তা একটু ছিল বটে, বাট আমি না ভীষণ স্ট্রং রে। একেবারে উদ্ধার করে দিয়েছো। এই খবরদার, তুই কিন্তু আমাকে একদম আন্ডার এস্টিমেট করবি না। বেশ করব, তুই যদি। কুণালের কথা মাঝপথে থামিয়ে দিয়ে গলা চড়ালো মৃণাল। এই ভাই, একদম ক্যাট ফাইট শুরু করবি না এখন, একেবারে পেটাবো বলে দিলাম। একটু ভুল বললি মনু, ওইটা মোটেও ক্যাট ফাইট নয়, ওটা আলফল ফাইট, বুঝলি? সব কথায় পায়ে পা তুলে ঝগড়া শুরু করে দেয় এরা দুজনে। আমি তো ভেবেই পাই না সবসময় সিরিয়াস থাকা কুণালটা কেমন বাচ্চাদের মতো ঝগড়া করে মৌরের সাথে। শ্রাবন্তী, মেঘজিৎ আর মৃণাল প্রায় সমবয়সী বলে একে অপরকে তুই তোকারি করেই বলে। মেঘজিৎ এতক্ষণে কথা বলে। তবে যাই বলিস, ওদের ঝগড়া আমার খুব সুইট লাগে। তোমার ভালো লাগে জিদ্দা? আমরা তো তেলে ভাজা হয়ে যাই ওদের ঝগড়ার চোটে। মা বলল বিরিয়ানি মোটামুটি রেডি, 8টার পর গিয়ে যেন নিয়ে আসা হয়। আমি নিয়ে আসবো, চাপ নেই। আচ্ছা, এই গ্রিনটা কিসের মজিতো রে? লেমন মকটেলের পাশে গ্রিন মকটেলটা দেখিয়ে জোনাকিকে জিজ্ঞাসা করল মৃণাল। একটা মনের মতো টপিক পেয়ে বেশ অনেক কিছু বলে উঠে গিয়ে একটা গ্রেপ মজিতোর গ্লাস ধরিয়ে দিল মৃণালকে। পাশ থেকে খুশি যে চোখ রাঙাচ্ছিল সেটা লক্ষ্যই করেনি জোনাকি। আরে, ওটা তো গ্রেপ মজিতো। জানো তো মনুদা, ফার্স্ট টাইম আমি তো গ্রেপ মজিতো শুনে নাকটাই সিটকেছিলাম, বাট যখন খেলাম না গো, তখন তো পুরো ফিদা। খেয়ে বুঝলাম কেন ওই মকটেলটা আমার সুইটুর এত পছন্দের। তুমিও ট্রাই করো, ভালো লাগবে।
মৃণাল তো বেশ খুশি মনেই একটা সিপ দিল মজিতোতে। সবাই উৎসুক হয়ে একটা করে গ্রেপ মজিতো তুলে নিল। আমার ওয়াটারমেলন মকটেলটা বেশি ভালো লাগে, বাট গ্রেপটাও দারুণ লাগলো। কে বানালো, কাকিমা? সবাই বেশ প্রশংসা করলো গ্রেপ মজিতো। এইবার সবাই কে বানিয়েছে সেটা নিয়ে পড়ল। তার সাথে আরও কিছু গল্প, গুজব, গসিপ সে তো আছেই। দিদি ফ্রেঞ্চ ফ্রাই করেছে, আর বাকি মকটেল খুশিদি করেছে, আর মা বিরিয়ানিটা করেছে। আচ্ছা শোনো না, বলছি আমরা কি শুধু গান শুনবো আর এরকম বসে থাকবো নাকি? এই এই চলো না আমরা সবাই মিলে একটু ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 খেলে। সবাই একেবারে যেন লাফিয়ে উঠল। সবাই রাজি থাকায় একটা কাঁচের বোতল নিয়ে এসে শুরু হলো ট্রুথ অ্যান্ড ডেয়ার। সবাই মিলে ছাদে নিয়ে এসে রাখা খাবার টেবিলে গোল হয়ে বসে পড়ল। খুশি, ইপসিতা, হৈমন্তী, শ্রাবন্তী, জোনাকি, দীপ্যমান, মৃণাল, মেঘজিৎ, কুণাল, দেবনন্দন। ক্রমানুসারটা ঠিক এরকম। প্রথমে স্পিন করতে বোতলটার মুখ পড়ল হৈমন্তীর দিকে, আর অপর দিকটা দীপ্যমানের দিকে। এ বল, কি নিবি, ট্রুথ অর ডেয়ার? তোকে বাবা বিশ্বাস নেই? কি সব ডেয়ার দিবি? তার থেকে ভালো ট্রুথটাই নিলাম। আচ্ছা বলতো, কোনোদিন টুকলি করে লিখেছিস? ওর মতো জানো না রে বাবা, ফাঁকা খাতা জমা দিয়েছে তবু কোনোদিন টুকলি করিনি। আবার স্পিন হলো। এবার কুণালের দিকে পড়লো আর পিছনটা হৈমন্তীর দিকে। নে বল, কি নিবি? ডেয়ার। বেশ, তা আমাদের স্বাস্থ্য সচেতন পোলা একটু চক্রাসন করে দেখাও তো দেখি। যাচ্ছে তাই একেবারে, কোনো মানে হয়? আচ্ছা দাঁড়া, করছি। মুখ পেঁচকে উঠে গিয়ে চক্রাসন শুরু করলো কুণাল। ওর মুডটা ঠিক করার জন্য সকলে জোরে হাততালি দিয়ে দিল। থাক থাক, আর হাততালি দিতে হবে না, আমিও সুযোগ পাই, মজা দেখাবো। কুণাল এসে এবার বসে পড়ল, আর ওর বলার ধরনে সকলে হাসতে শুরু করলো। আবার স্পিন হলো। এবার বোতলের মুখটা খুশির দিকে আর পিছনের দিকটা জোনাকির দিকে। কিরে বল, কি নিবি? ऑब्वियसली डियर, खुशी डियर से डरता नहीं। ভাব দেখিয়ে বলল খুশি। দেখা যাবে। এই শোন, আমার একটা রিকোয়েস্ট আছে। তুই যা তো একটু মৃণালদাকে প্রপোজ করে দেখা তো। এই তোর গোলাপ লাগবে না? চিন্তা করিস না, দাঁড়া, গোলাপ না হোক আমি একটা ফুলের ব্যবস্থা করে দিচ্ছি। উঠে গিয়ে ছাদের রেলিংয়ের কাছে গিয়ে বোগেনভেলিয়া বা কাগজ ফুলের একটা ছোট ডাল নিয়ে এসে খুশিকে দিল জোনাকি। জোনাকির কথা শুনে তো খুশি পুরো শকড, একেবারে চুপ করে গেছে। বাকিরা মজা দেখছে, কারণ সবাই জানে মৃণাল খুশিকে মনে মনে পছন্দ করে। ইশারায় কিছু কথাও হয়েছে। জোনাকি এসে ফুলটা ধরিয়ে দিতে হুঁশ ফিরল খুশির। এই বলছি, আমি কিন্তু কাউকে প্রপোজ করতে পারবো না। তোকে না একটা থাপড়াতে হয়, অলফাল্টি হাত দিচ্ছে। ওমা তাই বুঝি? আমার সোনা ডেয়ারি মিল্ক, তুমি তো ডেয়ারের চোটে একেবারে ডেয়ারি মিল্ক হয়ে গেছো গো। আর কোনো কথা নয়, দেরি না করে তাড়াতাড়ি চ্যালেঞ্জটা পূরণ করতো। মিচকে মিচকে হাসতে লাগলো জোনাকি, আর মৃণাল সেও মজা নিচ্ছে খুশির লজ্জিত মুখটা দেখে। অসহ্যকর, আমি এসব পারবো না। হাতের ফুলটা টেবিলে রেখে উঠে সিঁড়ির দরজার দিকে এগিয়ে যায় খুশি। সবাই একটু হতাশ হয়ে পড়ে। তার মানে তুই হার স্বীকার করে নিলি সুইটু? জোনাকির কথা শুনে দাঁড়িয়ে পড়ে খুশি, আর নিচে চলে যেতে পারে না। কি বলতে চাইছিস তুই? আমি কেন হার মানব? সে তো বুঝলাম। আরে কিছু না রে, আমি এটাই বলতে চাইছিলাম যে তুই এই ডেয়ারটায় হার স্বীকার করে নিলি, তাই তো? নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়ে যায় খুশি। অদ্ভুত এক দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে সে। চাইলে বাকিরা আরও কিছু বলতে পারত, তবে কিছু বললে ব্যাপারটা সিরিয়াস হয়ে যাবে, সেই কারণে সবাই চুপ থাকে। আচ্ছা ঠিক আছে, এসব ছাড়ো, চলো চলো আবার স্পিন করা হোক। না, এখনই স্পিন করতে হবে না, আমার ডেয়ারটা এখনো বাকি আছে। শোন,
খুশি কখনো হারতে শেখেনি। খুশির কথায় সবাই স্পষ্ট বুঝতে পারে ওর আত্মসম্মানে ঘা লেগেছে জোনাকির কথায়। মৃণালের বেশ খারাপ লাগে, এটা ও কখনোই চায়নি। হ্যাঁ, ও খুশিকে ভালোবাসে, আর সেই ভালোবাসার মানুষটাকে নিজের জীবনেও চায়। তবে এইরকমভাবে খুশি ওকে প্রপোজ করুক সেটা ও চায় না। শুধু একটা গেম হিসাবে নিলেও একটা খারাপ লাগা থেকেই যায়, কারণ খুশির এই কাজে কোনো মন নেই, আছে চ্যালেঞ্জ জিতে দেখানোর জেদ। আর ভালোবাসা তো কোনো চ্যালেঞ্জ নয়, ওর ভালোবাসা কোনো গেমও নয়। সবথেকে বড় কথা, ওদের মধ্যে এখনও সেরকম কোনো সম্পর্কই নেই। খুশি এগিয়ে এসে কাগজ ফুলের ডালটা নিয়ে হাঁটু গেড়ে সামনে বসে পড়লে চমকে ওঠে মৃণাল। নিজের ভাবনার জগতে বিচরণ করতে করতে লক্ষ্যই করেনি যে কখন খুশি এগিয়ে এসে তার সামনে বসে পড়েছে। চমকে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ে মৃণাল। আমি বিশ্বাস করি প্রেমে পড়ার জন্য একটা ভালো বন্ধুত্বের দরকার হয়। বন্ধুত্বের ভিতটা মজবুত হতে হতে কখন যে অনুভূতিটা পাল্টে গিয়ে ভালোবাসায় পরিণত হয় বোঝাই যায় না। আসলে আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব নেই, তবে জানি না কবে কিভাবে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি মৃণাল, খুব ভালোবাসি। আই লাভ ইউ। খুশির কথাটা একেবারেই যান্ত্রিক হয় না। ওর কথা শেষ হলে মৃণাল ওর হাত থেকে ফুলটা নিয়ে নেয়, তবে কোনো উত্তর দেয় না। আচ্ছা, এটা কিরকম হলো মনু? লেখিকা ম্যাডাম এত সুন্দর করে প্রপোজ করলো, তার কোনো উত্তর দিলি না যে? দেখ, মেয়েটা এখনো হাঁটু মুড়ে বসে আছে, কিছু বল। মেঘজিতের কথা শুনে এবার সবাই লক্ষ্য করলো খুশি এখনো হাঁটু গেড়ে বসে আছে। আমি আবার কি বলবো, ওর চ্যালেঞ্জ ছিল, ও জিতে গেছে। ছাড় এসব, খেলাটা আবার শুরু কর। আচ্ছা শোনো না, তুমি আর বসে থেকো না, উঠে পড়ো। মৃণালের কথা শুনে সব রাগটা মৃণালের উপরেই হলো। আবার কোথাও যেন একটা ভালো লাগাও এলো। ছেলেটা গেমটার ফায়দা নেয়নি, ওকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নেয়নি এই গেমটার সুযোগে। তবে মন, সে তো বড় সাংঘাতিক জিনিস, বড়ই অবাধ্য। যখন ভাবে নিজের খেয়ালে চলবে, তাহলে কার সাধ্যে তাকে বাগে আনে? একাধারে ভালো লাগলেও রাগ হচ্ছে বেশি। একে তো যাকে সেইভাবে পছন্দ করে না তাকে প্রপোজ করতে হলো, আবার এতদিন ওর পিছনে ঘুরলো, আর আজ যখন খেলার ছলে হলো প্রপোজ করলো, একটা উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করলো না। উঠে গিয়ে চেয়ারে বসে পড়লে আবার শুরু হলো গেম। সকলের সাথে হাসি মজার মধ্যে খুশি ভুলে গেল একটু আগের ঘটনা, তাই আবার সবার সাথে মেতে উঠল আনন্দে। মুখে কিছু না বললেও বা হাবে ভাবে কিছু বুঝতে না দিলেও মনে মনে বেশ অস্থির হয়ে আছে মৃণাল। বেশ চিন্তাও হচ্ছে খুশি মনে মনে ব্যাপারটা কীরকমভাবে নিল। স্পিন করতে করতে একসময় মৃণালের টার্ন এলো। ওকে টাস্ক দেবে শ্রাবন্তী। বল, কি নিবি? ডেয়ার। এক কাজ কর, একটা গান শোনা। হ্যাঁ, অনেকদিন তোর গলায় আবার গান টান শোনা হয়নি। মৃণালের গান শুনে আর কেউ অবাক না হোক, খুশি হয়েছে। খালি গলাতেও যথেষ্ট সুন্দর গান করে মৃণাল। তাল, লয়, ছন্দ আর মৃণালের গলার মধুরতায় গানটা একদম অসাধারণ হয়ে উঠেছে। খুশির অবাক মুখটা অনুধাবন করে ফেলে মেঘজিৎ। বাহ ব্রো বাহ, এই না হলে তুই মধুবনী ম্যামের স্টুডেন্ট? যাক, তোকে ছোট থেকে গান শেখানোটা তাহলে জলে যায়নি কাকিমার। আরে ধুর, তুই না ওসব ছাড়, খেলাটা এগিয়ে নিয়ে চল। আর খেলা? মৃণালের গান শুনে তো সকলের গান পেয়ে গেছে, সো খেলা চলাঞ্জলি। হঠাৎ করেই হৈমন্তী বলে উঠল, ধুর, আর খেলতে হবে না, ভালো লাগছে না। এক কাজ কর, তার থেকে বরং সবাই মিলে একটা কোরাসে গান গাই চল। উফ, খেলাটা কেমন যেন বোরিং লাগছে এবার। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে কোরাসে গান হবে, দারুণ ব্যাপার। ইয়ে, এই শোন, আমার না বেশ ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, এতক্ষণে একটা ভালো আইডিয়া পাওয়া গেছে, যা হোক। ব্যাস, তারপর আর কি, সবাই মিলে গান শুরু করলো কোরাসে। একের পর এক গান চলতে লাগলো। প্রথমে পুরানো সেই দিনের কথা, কফি হাউসের সেই আড্ডাটা, তারপর গিভ মি সাম সানশাইন। এই সব গানে জমে উঠল পার্টি। না না,
পার্টি শুধু নয়, পার্টি কাম কোয়ালিটি টাইম, সাথে স্ন্যাক্স আর মজিতো তো আছেই। কখনো গানের লিরিক্স ভুলে যাওয়া, তো কখনো গানের লাইন এলোমেলো করে ফেলা, আবার কখনো সুর ভুল। আর এতজনের গানে যেখানে সবাই গান জানে না, সেখানে এমনিতেই তাল লয়ের ঠিক নেই, আর সেই নিয়েই হাসাহাসি চলছে মাঝে মাঝে। একে অপরকে দোষারোপ দেওয়া, ভুল করার জন্য আবার পরক্ষণেই সব ভুল এক হয়ে যাওয়া। এই রকম করেই ডিনার টাইম চলে এলো। সবাই মিলে ছাদের টেবিলে বসে বিরিয়ানি, চিকেন চাপ দিয়ে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া সারলো। জয়িতা দেবী একজন কাজের লোককে নিয়ে এসে সব পরিষ্কার করে নিয়ে গেলেন। জোনাকি, দীপ্যমান, হৈমন্তী, ঈপ্সিতা কোনো কিছু নিয়ে তর্ক করতে করতে হঠাৎ করে নিচে চলে গেল। শ্রাবন্তীও ঘরে চলে গেছে, ওর কিছু একটা দরকার ছিল এটা বলেই গেছে। মেঘজিৎ নিচে গেছে দেবজ্যোতি বাবুর কাছে একটা দরকারি। ছাদের এক ধারে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে এক মনে চাঁদের দিকে তাকিয়ে আছে মৃণাল। আসলে কিছুদিন পর তো পূর্ণিমা, প্রায় গোলাকার হয়ে এসেছে চাঁদটা। কিছুক্ষণ মন ভরে চাঁদটাকে দেখার পর একটা চেয়ার টেনে বসে পড়ল। ছাদে এসে কাউকে দেখতে পেল খুশি, তবে মৃণালকে একা বসে ফোন ঘাঁটতে দেখেই চলে যাচ্ছিল। কিন্তু ফোনের দিকে তাকিয়ে মৃণালকে হাসতে দেখে গা পিত্তি একবারে জ্বলে উঠল খুশির, রেগে এগিয়ে গেল ওর দিকে। খুব মজা লাগছে তাই না? এত হাসি দেখে যদিও বোঝাই যাচ্ছে আনন্দটা ঠিক কতটা হয়েছে। খুশির এহেন কথা শুনে অবাক হয়ে মুখ তুলে তাকালো মৃণাল। বেচারা হঠাৎ এরকম মৌখিক আক্রমণের জন্য একদমই প্রস্তুত ছিল না। ফোনটা পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ালো। অবাক মুখেই প্রশ্ন করল, মানে কি হয়েছে? আমি কিছু বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাইলে? তা তুমি বুঝবে কেন? এখন তো স্বপ্নের ৭ আসমানে উঠছো তাই না? বুঝতেও তো পারবে না। খেলার নাম করে আমাকে দিয়ে প্রপোজটা তো করিয়ে নিলে, এবার ভালো ছেলে সেজে স্পিকটি নট হয়ে গেলে। হ্যাঁ, এই তোমার এত নাটক কি করে আসে বলো তো? আগে তো দেখতাম সবসময় খুশি খুশি করে পিছনে ঘুরতে। দেখো, যেটা হয়েছে সেটা আমি চাই, তাই এটাকে একটা গেম বলেই ভুলে যাও। তোমাকে বিব্রত করার ইচ্ছা আমার ছিল না। আমি বুঝতে পারছি এটা নিয়ে তুমি বিব্রত হয়ে আছো। আবারও বলছি, তুমি ভুলে যাও। তুমি তোমার কলেজ, পড়াশোনা, লেখালেখি নিয়ে ব্যস্ত হয়ে যাও। তোমার সাথে সামান্য বন্ধুত্বের সম্পর্কও আমার নেই। হয়তো তুমি করবেও না আর কোনোদিন, কিন্তু আমি আর তোমায় জোর করব না। শান্তভাবে বোঝানোর চেষ্টা করে মৃণাল। কিন্তু খুশি বোঝার বদলে আরও রেগে যায়। আসছি বলে মৃণাল ছাদের সিঁড়ির দিকে এগিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এখন তো জ্ঞানের ডায়লগ দেবেই। আসলে তুমি তো এটাই চাইছিলে। তোমার মেসেজের রিপ্লাই দেইনি কি না? কোনোদিন তুমি কথা বলতে এলে কথা বলিনি, সরে যেতাম। সেদিন তোমার বাইকে তো এলাম, আর এত কিছুর পরিবর্তে তুমি কিচ্ছু পাওনি না। তাই তো তার শোধটা এইভাবেই তুললে। ট্যাক্সির বাচ্চা মোর সুযোগ নিয়ে আমায় বাধ্য করলে তোমায় প্রপোজ করতে। আবার তার পরক্ষণেই আদর্শ পুরুষ হয়ে যাওয়ার নাটক করে সবটাকে একটা গেম বলে ছেড়ে দিলে। জোর গলায় বলতে পারবে তুমি কোনো অ্যাডভান্টেজ নাও নি? মোটামুটি জোর গলায় বলতে বলতে খুশি তেড়ে এলো মৃণালের দিকে। কথাগুলো এইভাবে শোনার পর মৃণালেরও মাথা গরম হয়ে গেল। ও ভালোবেসেছে, তাই বলে তো আত্মসম্মানের জলাঞ্জলি দেয়নি। একটা সাধারণ ঘটনা যেটার পেছনে ওর কোনো হাত ছিল না, তাও এত কিছু শুনতে হলো। সেটাও তাও মেনে নিচ্ছিল একটা ভুল বোঝাবুঝি বলে। আর এমনিতেই তখন থেকে ওর মাথাটাও ঘেঁটেছিল। এবার জিনিসটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল মৃণালের। খুশির হাত দুটো ধরে ওকে সিঁড়ির ঘরের দেওয়ালে চেপে ধরল। খুশি ব্যথায় শব্দ করে উঠল, কিন্তু মৃণালের কানে সেটা পৌঁছল না। মৃণাল যে ওকে আচমকা আক্রমণ করতে পারে তা কল্পনারও বাইরে ছিল খুশির। তাই বিস্ফারিত বিস্ময় চোখে মৃণালের দিকে তাকিয়ে রইল সে। কি মনে করো কি তুমি নিজেকে? হ্যাঁ, কি মনে করো? হিরোইন নাকি বিশ্বসুন্দরী? মৃণাল এতটাই কাছে দাঁড়িয়ে আছে যে ওর নিঃশ্বাসটা পর্যন্ত খুশির মুখে বাড়ি মারছে। মৃণালের কথা আর জ্বলন্ত চোখ দেখে খুশির মুখে বিস্ময়ের সাথে সাথে একটা আতঙ্কের অভিব্যক্তি ছড়িয়ে পড়ল।
চাইলেও মুখ দিয়ে বেশি কথা বলতে পারল না। এখন চুপ করে আছো কেন? হ্যাঁ, এখন চুপ করে আছো কেন? যদিও তোমার দৌড় এতটাই, হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমায় পছন্দ করি, আর শুধু পছন্দই করি না, আমি তোমায় ভালোবাসি। কিন্তু কোনোদিনই, বিশ্বাস করো, কোনোদিনই তোমার কাছে ভালোবাসা দাবি করিনি। একটু একটু জাস্ট বন্ধুত্ব করতে চেয়েছিলাম। তুমি তুমি কথা বলতে না, এড়িয়ে যেতে খারাপ লাগতো, তবে তার জন্য তোমায় কোনোদিন দোষারোপ করিনি। মেসেঞ্জারে রিপ্লাই দাওনি, খারাপ লেগেছিল, তাও তোমায় কখনো খারাপ ভাবিনি। আর সেদিন যখন একজন মানুষ হিসেবে তোমায় সুরক্ষিতভাবে তোমার মামার বাড়িতে পৌঁছে দিতে চেয়েছি, পরিবর্তে কিচ্ছু আশা করিনি, কারণ আমি জানতাম তোমার মনে আমার জন্য কিচ্ছু নেই, আমার অনুভূতিগুলো একান্তই আমার। তবে আজ আমি কিছুই করিনি, মৌরি নিজের মতোই করেছে। সবাই বেশি কিছু বলতে পারতো ভেবেই আমি চুপ ছিলাম। ওফ, কাকে কি বলছি? হ্যাঁ, কাকে আমি এক্সপ্লেন করছি? আরে তোমার যত কিছু তো তোমার ওই গল্পের লেখার মধ্যে, বাস্তবের মানুষকে তো তোমার মানুষ ভাবতে কষ্ট হয়। মৃণালের ঠান্ডা স্বরে ভিতর অবধি কেঁপে গেল খুশির। দাঁড়িয়ে থাকার শক্তিটাও যেন কেউ কেড়ে নিচ্ছে ওর থেকে ধীরে ধীরে। দুই বাহুতে যথেষ্ট লাগছে। মৃণালের হাতের মুষ্টিটা থেকে থেকে শক্ত হচ্ছে, আর ব্যথাটাও বাড়ছে। তবে মুখ দিয়ে একটা শব্দও বেরোচ্ছে না, শুধু ঠোঁট দুটো কেঁপে চলেছে খুশির। খুশির চুপ করে থাকাটা বোধহয় মৃণালকে আরও রাগিয়ে দিল। আরও শক্ত হলো খুশির বাহুর উপর থাকা মৃণালের হাত। আর কোনোদিন বিরক্ত করো না, তোমায় মিলিয়ে নিও। কথাগুলো বলেই খুশিকে ধাক্কা দিয়ে সাইডে সরিয়ে দিয়ে ছাদ থেকে তরতর করে নেমে গেল মৃণাল। এমনিতেই দাঁড়াতে পারছিল না, তার উপরে ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে ছাদেই পড়ে গেল খুশি। ছাদের মেঝেটা মাজা থাকায় কেটে ছুঁড়ে না গেলেও ভালোই লেগেছে হাঁটুতে। হাতে ভর দিয়ে বসে পড়ল। ওর এখনো বোধগম্য হয়নি ব্যাপারটা ঠিক কি হলো। বসে বসেই থরথর করে কাঁপছে মেয়েটা। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল। কিছুক্ষণ পর ও নিচে নেমে গেল। মাঝে কেটে গেছে 3টে দিন। সবাই আবার নিজেদের জীবনে ব্যস্ত হয়ে উঠেছে। আজ আবার দোলযাত্রা। সোনার বাংলা পল্লীর সব মানুষই প্রায় জড়ো হয়েছে মহামায়া ক্লাবের ছোট মাঠটায়। হই হুল্লোড় করে চলেছে দোল উৎসব। ধুর, মৌরিটা নেই, ঠিক জমছেই না দোলটা। সত্যি রে, মৌরি থাকলে কত মজা হয় বলতো। ওকে ছাড়া কিন্তু কেমন ফাঁকা ফাঁকা লাগছে রে। মৌমাছি আসেনি কেন রে? গায়ে রংটা ছাড়তে ছাড়তে কুণাল এসে পড়ল। তুই জানিস না, মৌরি তো খুশিদিদের বাড়ি গেছে। খুশিদিদের ওখানে কোন একটা মন্দির আছে, খুব বড় করে দোল উৎসব হয়, তাই ওখানেই গেছে। কিন্তু লিডারকে ছাড়া গ্যাংটা কেমন দুর্বল মনে হচ্ছে রে। তবে দোলের দিন বাড়িতে কোনো কমপ্লেন জমা পড়বে না তা তো হয় না। হৈমন্তী দুষ্টুমির হাসি দিল ক্লাবের ভিতরের দিকে তাকিয়ে। এই চল শুরু হয়ে যাক আমাদের এলিয়েন গ্যাংয়ের কর্মকাণ্ড। ঈপ্সিতাও যে হৈমন্তীর ইশারা বুঝতে পেরে গেছে সেটা ওর মুখ দেখেও বোঝা যাচ্ছে। দীপ্যমানও ওদের সঙ্গে সঙ্গ দিল। আচ্ছা কুণাল, তুই যাবি? না, তোরা যা, আমি আসছি। কথাটা বলেই ফাঁকি দিয়ে চলে যায় কুণাল। আর বাকিরা তারা নিজেদের কর্মকাণ্ড করতে চলে গেল। কারণটা অজানা, তবে কুণালের আজ খুব খারাপ লাগছে জোনাকির অনুপস্থিতি। মনে হচ্ছে রোজ ঝগড়া করাটা ওকে একটা আলাদা এনার্জি দেয়। জোনাকির সাথে ঝগড়া না হলে সেটা একটা দিনই নয়। আজ মনে হয় জোনাকির ঝগড়া, রাগ দেখানো, মুখ চামটে দেওয়া সবই খুব গুরুত্বপূর্ণ। ওর জীবনে ও তো এটাই চায়। এটা ছাড়া তো ওর চলা সম্ভবই না। দোলের জায়গাটা আর ভালো লাগে না কুণালের, তাই বাধ্য হয়ে বাড়ির দিকে হাঁটা লাগায়। এদিকে হৈমন্তীরা চুপি চুপি ক্লাবের ভিতরে চলে আসে। আজ ক্লাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাই লুচি, আলুর দম, মিষ্টি সব কিছু রান্না করে ভিতরে রাখা আছে। একটা শোলার বাটি করে কিছুটা মিষ্টির রস নিয়ে বেরিয়ে আসে ওরা। এবার রসের মধ্যে মাটি আর বাদুড়ে রং মিশিয়ে নেয় ভালো করে। তো গাইস, আমাদের আজকের টার্গেট কে কে? কে কে নয়, বল কে? মৌরি নেই,
একটা কমপ্লেনই যথেষ্ট। আরে কে আবার? সুরেশ কাকু টার্গেট। আগের বার ওর গাছের কাঁচা মিঠা আম পেড়েছিলাম বলে ব্যাটা বেধড়ক মার খাইয়েছিল। ওহ মাই গড, তাহলে আর কিসের অপেক্ষা? লেটস গো গাইস। তিনজন মিলে এগিয়ে গেল গোলগাল সুরেশ কাকুর দিকে। শুভ দোল কাকু। পায়ে আবির দিয়ে প্রণাম করলো ইপসিতা। হ্যাঁ হ্যাঁ, শুভ দোল। একটু দায়সারাভাবে বলল সুরেশবাবু। কাকু, তোমার গালে একটু রং দিচ্ছি। হ্যাঁ, হৈমন্তীর কথায় সুরেশবাবু অনুমতি দিতে অল্প আবির লাগিয়ে দিল হৈমন্তী। আমিও একটু রং দিচ্ছি তাহলে। অনুমতির তোয়াক্কা না করেই স্পেশাল রঙে ভূত করে দিল দীপ্যমান সুরেশবাবুকে। রং মাখিয়েই তো দে ছুট তিনজনে। ক্লাবের মাঠ থেকে বেরিয়ে ইপসিতার বাড়ির গেটে এসে থামলো তিনজনে। বাবা, এবার দেখ না, রং তুলবে 3 দিন ধরে। অত আগে উঠবে না রে সোনা, 1 সপ্তাহের গল্প আছে। তা যা বলেছিস, রসগোল্লা রসের সাথে বাদুরের রঙের ফ্লেভার উইথ মাটি। রং তুলবে ঝাবা ঘষে ঘষে, পুরো গালের চামড়াই উঠে যাবে। ওতেই আমার মার খাওয়াটা উসুল হয়ে যাবে। এই শোন না, জোনাকি কাল এলে না জ্যোতি কাকুর সাথে কথা বলতে যাওয়া হবে, বুঝলি? রেজাল্টের সময় এসে গেল, এবার তো আর এলিয়েন গ্যাংয়ের কাজ হবে না। সতর্ক করার মতো করে বলল হৈমন্তী। একদম, এবারে কাজটা মিটলে তবেই তো আমরা সফল হব। সো গাইস, যেভাবেই হোক কাজটা কিন্তু করতেই হবে। কাজটা তো করতে হবে। আমার চিন্তা কুণালকে নিয়ে। ও বেটা বাধা দেবে না তো? ভাগ, ও কিচ্ছু করতে পারবে না। আরে বাবা, আমরা তো কোনো খারাপ কাজ করব না। আর বাধা যদি দেয়, চিন্তা কি, আমাদের মৌরি ডার্লিং তো আছে। হৈমন্তীর কথায় সবাই আশ্বস্ত হলো। হরো, এই হরো, এই কি করেছিস তুই? এই মেয়েটা আমাকে একটু শান্তি দিল না গো ভগবান। হৈমন্তীর মায়ের গলা শোনা গেল। নাটক শুরু হয়ে গেল, কমপ্লেন হয়ে গেছে। চলো হৈমন্তী, চলো এবার প্রবলেমের সামনাসামনি পড়বে। চলো। চল। বাকিরাও এগিয়ে গেল। দোলের পর 2 দিন কেটে গেছে। জোনাকি সকালের দিকে বাড়িও ফিরে এসেছে। বিকালে হৈমন্তী আর জোনাকি মহামায়া ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, আর ইপসিতা সবে এসে দাঁড়ালো। একটা কথা বলছিলাম, জানিস, তোর বাপটা, ও সরি, আই মিন জ্যোতি কাকু পারমিশন দেবে তো? হৈমন্তী কথাগুলো বলেই অপরাধীর মতো মুখ করল। বড্ড সাহস বেড়েছে, তাই না? পিঠের চালে কয়েক ঘা আচ্ছা করে দিলে না সব উল্টো বকা বেরিয়ে যাবে। চোখ পাকিয়ে রাগি রাগি মুখ করে বলল জোনাকি। ওই বলছিলাম, আমি যাচ্ছি দীপুকে ডেকে আনতে, তোরা দাঁড়া। হ্যাঁ, কথাগুলো বলেই কঞ্চির মতো শরীরটা নিয়ে দৌড় দিল ইপসিতা। এই হয়েছে আর একটা চিংড়ি মাছ, সব সময় দেখো খালি ছিটকা মারছে। মুখ বাঁকিয়ে বলে ওঠে জোনাকি। চোকো, শোন না বাবু, সেদিন তো আমি আরেকটু হলেই মায়ের কাছে পিটানি খেতাম। ভাগ্যিস কুণাল মিথ্যে কথাটা বলেছিল, তাই বেঁচে গেছি। আমি তো আর ভাবতেই পারছি না, বল। এইটুকু জাস্ট ইমাজিন কর, কুণাল ও মিথ্যে বলেছে, তাও আবার আমাদের বাঁচানোর জন্য। জোকু, এই জোকুটুকু আবার কি? ডোন্ট কল মি জোকু। দ্বিতীয়বার জোকু বললে না, তোকে আমি ওই জোঁকের গর্তে ফেলে দিয়ে আসবো বলে দিলাম। কুণাল বাঁচিয়েছে বলছিলি, তাই না? আমি বলছি, দেখিস বেটা নির্ঘাত কিছু একটা দরকার আছে, তাই জন্যই তো বাঁচিয়েছে, মিলিয়ে নিবি। সামনে তাকিয়ে কুণালকে আসতে দেখে মুখ পেঁচকালো জোনাকি। ওই দেখ, শয়তান কা নাম লিয়া আর শয়তান হাজির। আমি ড্যাম শিওর, জানিস, এই মালটা 100 বছর বাঁচবে। আর দেখিস আমাকে চালাবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আর তোকে চোখও বলবো না, কিন্তু
কুণাল তোকে কেন জ্বালাবে? হ্যাঁ, তাও আবার সারা জীবন ধরে? এই শোন না, বল না, তোর কি ওকে বিয়ে করার শখ হয়েছে? হোয়াট? আমি বিয়ে? তাও আবার ওই জোনাকি প্রয়োজনের তুলনায় জোরে চিৎকার করলেও কুণাল কাছাকাছি এসে যেতে থতমত খেয়ে চুপ করে যায়। এদিকে বেচারি হৈমন্তী ভয়ই হয়ে যাচ্ছে। এই বুঝে জোনাকি ওর গর্দান নিল কুণালকে বিয়ের কথা বলার জন্য। হেই মৌমাছি, কবে ফিরলি খুশিদির বাড়ি থেকে? আমি যেদিনে ফিরি তাতে তোর কি? সামনে এসে হাত দিয়ে চুলগুলো ওল্টাতে ওল্টাতে বলল কুণাল। ভাব দেখো না, হিরো এসেছে। অত হিরোদের মতো ভাব নিয়ে চুল ওল্টাতে হবে না। তুই জানিস তোকে মোটেও হিরোদের মতো লাগছে না রে। যত সব, তোকে পুরো ওই পচা পুকুরের পুঁটি মাছ মনে হচ্ছে। বাবা, এসেই এমন হট হয়ে আছিস কেন? আর হরো এক্ষুনি কার বিয়ের কথা হচ্ছিল রে? বিয়ে? আরে মৌরির বিয়ের কথা হচ্ছিল। মৌরির সাথে তো মাগো। কথাটা আর শেষ করতে পারে না হৈমন্তী, তার আগে জোনাকি ওর পিঠে একটা কিল বসিয়ে দিয়েছে। ব্যাপারটা ভালোই বুঝতে পেরেছে কুণাল। এই, তুই ওকে মারলি কেন? বেশ করেছি। তোর কি? ও আমার বিয়ে দিতে চাইছে, তাও আবার তোর সাথে। ইম্পসিবল। আমি আর যাই করি তোকে বিয়ে করতে পারবো না। কথাগুলো বলেই কুণালের মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে যায় জোনাকি। দীপু, সীতু সবাই কোথায়? ওই তো আসছে। সীতু তো গিয়েছিল দীপুকে ডাকতে। সামনে প্রকাশ না করলেও মনে মনে কুণালকে ধন্যবাদ দেয় হৈমন্তী প্রসঙ্গটা পাল্টে দেওয়ার জন্যে। ইপসিতা দীপ্যমান এসে গেলে ওরা জোনাকির বাড়ির দিকে এবার হাঁটা দেয়। আচ্ছা, এলিয়েন গ্যাং কি এমন মহান কাজ করে প্রতি বছর, সেটাই তো জানলাম না আমি। বাড়ি চল, ঠিক বুঝতে পেরে যাবি। শোন, আগে কিন্তু বলে দিচ্ছি, ভালো লাগলে থাকবি, ভালো না লাগলে থাকবি না। তবে আমাদের কাজে কিন্তু ব্যাকরা দিবি না, ঠিক আছে? আচ্ছা বাবা, আমি কিচ্ছু বলবো না, বাট তুই এত বিরক্ত হয়ে আছিস কেন আমার উপর? অন্য সময় তো ঝগড়া করিস, আজ কেন এরকম হয়ে আছিস? কারণ তুই আর তোর দাদা দুজনেই তো সমান। শুধুই তো কেড়ে নিতে পারিস আর কষ্ট দিতে পারিস। মানে আমি আবার কি কেড়ে নিলাম? আর দাদা ভাই কি করলো? আমি কিছু বুঝতে পারছি না, কি বলছিস তুই? বুঝতে পারছিস না? না দাঁড়া, আমি বুঝিয়ে বলছি। এই যে তোর দাদা, সে নাকি খুশিদিকে ভালোবাসতো। তা হ্যাঁ রে, এতই যদি ভালোবাসতো তাহলে আমার দিদিকে ওরকমভাবে আঘাত করলো কেন? ভালোবাসা কি একদিনে আসে? নাকি টাইম পাস করার ইচ্ছা ছিল, উত্তর দেয়নি বলে আঘাত করে চলে গেল? আরে কি হয়েছে? আমি 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 কিছু বুঝতে পারছি না। বিলিভ মি, আমি সত্যি কিছু জানি না। প্লিজ ক্লিয়ার করে বল। জোনাকি সেদিনের ছাদের ঘটনাটা খুলে বলল কুণালকে, সাথে বাকিরাও শুনল। ইপসিতা রোজকার মতো জ্ঞান দিলেও আজ কেউই রুষ্ট হলো না ওর উপর। দেখ, আমি একটা কথা বলি, মনুদা কিন্তু খুশিদিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কে? মনুদা খুশিদিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? কি হয়েছেটা কি এটা? একদম ঠিক করেনি মনুদা। আর আমার তো মনে হয় ফ্যামিলির জন্য খুশিদি মনুদার সাথে নর্মাল বন্ধুত্বটাও করেনি। আমি যতদূর চিনি খুশিদি ওরকম মেয়েই নয়। আন্টি আঙ্কেলের সম্মানের কথা ভেবেই খুশিদি এসব থেকে দূরে থাকছে। তার বাবা মায়েরও তো একটা ইচ্ছা আছে নাকি, সন্তানকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে। খুশিদি এখন যদি কিছু করে ফেলে তাহলে তো তাদের অপমান করা হয়। তারা খুশিদিকে এত বড় করলো, তাদের প্রতি আমার দিদির তো কিছু একটা কর্তব্য আছে নাকি? দেখ, এই সাধারণ কথাটা সে তো বুঝতে পেরে গেল, আর তোর ধীরে দাদাটার মাথাতেই ঢুকলো না। কিন্তু এবার কি হবে? যেটা ঈশ্বর কপালে লিখে রেখেছেন সেটাই হবে। তোর দিদিও কিন্তু ধোয়া তুলসী পাতা নয় জোনাকি। এই, কি বলতে চাইলি তুই? দেখ, আমি খুশিদির প্রবলেমটা বুঝলাম, বাট খুশিদির তো দাদাভাইকে ভুল বুঝে কিছু বলা উচিত হয়নি। কারণ ওই দিন দাদাভাই ডেয়ারটা দেয়নি। কে দিয়েছিল? তুই দিয়েছিলি। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? এই পুরো ইনসিডেন্টটার জন্যে দায়ী একমাত্র তুই। কুণালের কথা শুনে জোনাকি একেবারে থম মেরে গেল। ইপসিতার কথায় হঠাৎ এই নীরবতা ভঙ্গ হলো।
এই শোন, বলছি এটা নিয়ে না হয় পরে কথা হবে। এখন মিশন জ্যোতি কাকু, চল ওটাতেই আমরা ফোকাস করি সবাই, প্লিজ। ইপসিতার কথায় সকলে সায় দিল, কেউই আর কথা বাড়ালো না। জোনাকির বাড়িতে এসে সকলে মিলে দোতলার লাইব্রেরি রুমটায় চলে গেল। লাইব্রেরি রুমটা জয়িতা দেবী নিজের হাতে সাজিয়েছেন, প্রতিটা বই নিজে হাতে কিনে এনেছেন বলতে গেলে। আর ওনাকে সব সময় সাহায্য করে দেবজ্যোতিবাবু আর তার 2 সন্তান। মাঝারি মাপের রুমটা সুন্দর করে সাজানো বই দিয়ে। দরজায় একটা হ্যান্ডমেড নেমপ্লেটে লাগানো অলীক সুখের সন্ধান। দেবজ্যোতিবাবু জানালার কাছে চেয়ারে বসে শরৎ রচনাবলীর পাতা উল্টোতে ব্যস্ত, বিকেলের চাটা সঙ্গে নিয়ে। বাবা, মৌরিমা আয়। জোনাকির গলা পেয়ে মুখ তুলে তাকান দেবজ্যোতিবাবু। জোনাকি ওর দলবল নিয়ে লাইব্রেরি রুমে প্রবেশ করে। ও মা, এই যে দেখছি সবাই আছে, কি ব্যাপার? কিছু প্ল্যান আছে নিশ্চয়ই। দেবজ্যোতিবাবু অভিজ্ঞ চোখে ওদের মনটা মেপে নিতে লাগলেন। এত জলদি দেবজ্যোতিবাবু ওদের মনের কথাটা বুঝতে পেরে যাবে সেটা তো কেউই আশা করতে পারেনি। আর কুণাল বেচারা তো জানেই না কেন এসেছে ওদের সাথে, কিসের পারমিশন নিয়েছে, এত কিছু সেটাও তো ও জানে না। থতমতো খেয়ে গেছে জোনাকি। আর ওর মুখটা দেখে এবার দেবজ্যোতিবাবু হেসেই ফেললেন। আয় আয়, বস বস, বসে বল দেখি কি বুদ্ধি ঘুরছে তোদের মাথায়। দেবজ্যোতিবাবুর হাসি মুখটা সত্যি ওদের ভরসা যোগায়। ওরা এগিয়ে গিয়ে একটা একটা করে চেয়ার টেনে নিয়ে বসে পড়ে। বাবা, বলছিলাম কি, তুমি তো জানো 2 বছর ধরে পুজোর আর গরমের ছুটিতে দীপু, হরো আর সিতুদের বাগানার ছাদটা আমরা নতুন করে গার্ডেনিং আর ডেকোরেট করেছি। তাহলে এবার আমাদের ছাদ আর বাগানটা হবে, তাই তো? হ্যাঁ মানে বাবা, আমি প্রমিস করছি পড়াশোনা একটুও ফাঁকি দেব না। এখনও তো স্কুল বন্ধ, বলো, যতদিন না রেজাল্ট আউট হয়ে স্কুল খুলছে ততদিন আমি সব পড়া সামলে রোজ সকাল 10টা থেকে 12টা আর ওই দুপুরে 2টো থেকে 4টে সব কাজ করব, আর বাকি সময়টা ঠিক পড়াশোনা করে নেব। গড় গড় করে একটানা বলে গিয়ে তবে থামল জোনাকি। বাকিরা দেবজ্যোতিবাবুর অনুমতির অপেক্ষায় আছে, তবে কুণালের মনে কি চলছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি তো এই দিনটারই অপেক্ষায় ছিলাম রে মা। আমি রাজি, আমি জানি তুই পড়াশোনায় ফাঁকি দিবি না। এবার তোর মা কিছু বললে সেটা আমি সামলে নেব। তোরা এবার পরিকল্পনা করে নে কিরকম করে কি করবি। পরশু আবার আমি বাড়ি থাকবো, ওই দিন তাহলে কেনাকাটা করতে যাব। কি বলিস মৌরিমা? দেবজ্যোতিবাবুর কথায় সবাই খুব খুশি হয়ে গেল। এতক্ষণ চুপ করে থাকলেও সবাই একদম সমস্বরে হালকা চিৎকার দিয়ে উঠল। সবাই মিলে জানালো যে পরশু যাবে কেনাকাটা করতে। পারমিশন পেয়ে যেতেই সকলে মিলে জোনাকির রুমে চলে এলো। দেব বাড়িতে নেই? না, পড়তে গেছে। আচ্ছা তুই আগে বলে দে তো, তুই আমাদের সাথে থাকবি কি? হ্যাঁ বলে ফেল কুণাল, না হলে পরে আবার তুই শুরু হয়ে যাবি তো। হ্যাঁ আমি থাকবো তোদের সাথে। এমন করছিস যেন আমি সব কাজেই বাগড়া দিই। সবকিছু ঠিকঠাক হয়ে যেতে সবার মনেই আনন্দ হচ্ছে। দেবজ্যোতিবাবুর থেকেও কুণালকে নিয়ে বেশি ভয় ছিল। যাই হোক, সব যখন ঠিকঠাক হয়েই গেছে, তারপর কিছুক্ষণ মিলে আড্ডা দিয়ে সবাই বেরিয়ে পড়ল যে যার বাড়ির উদ্দেশ্যে। দোতলার বারান্দা থেকে সবাইকে গেট দিয়ে বেরোতে দেখলেও কুণালকে দেখতে পেল না জোনাকি। চাপ বাবা, এই ছেলেটাকে আবার মায়ের সাথে আড্ডা দিতে গেল নাকি? জোনাকি কথাগুলো বলেই পিছন ঘুরতেই ধাক্কা খেল কার সাথে। সামনের জন ওর কোমরটা বের দিয়ে ধরে নিল এক হাতে। মুখটা তুলতেই দেখতে পেল কুণালকে। কুণাল, তুই? আমি। তুই তো দোলের দিন এখানে থাকলি না, এলি 2 দিন পর, তাই। তাই কি? ছাড় তো আমাকে, এভাবে ধরে আছিস কেন? ছেড়ে দিলেই তো তুই চলে যাবি। কথাগুলো বলেই
অন্য হাত দিয়ে জোনাকির মুখটা ভরিয়ে দিল লাল আবিরে। জোনাকির কিছুক্ষণ লেগে গেল ব্যাপারটা বুঝতে, আর বুঝে উঠেও সেরকম কোনো রিয়াকশন দিল না। হ্যাপি হোলি। কিরে, আমায় রং দিবি না? কিরে, রং দিবি না আমায়? এই, তুই কুনাল তো? হ্যাঁ, আমি কুনালি। কিন্তু তুই আমায় রং দিবি না তো? আচ্ছা বেশ, ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। জোনাকির কোমরটা ছেড়ে দিয়ে চলে যেতে গেল কুনাল। কিন্তু কুনাল চলে যাচ্ছে এটা কেন জানি না জোনাকির খুব খারাপ লাগলো। তাই কুনালকে আটকাতে বলে উঠল, আমার কাছে তো রং নেই, কি করে মাখাবো? জোনাকির কথা শুনে কুনাল ফিরে এলো। জোনাকির হাত দুটো ধরে জোনাকিরই গালে বুলিয়ে দিল। তারপর সেই হাতটা নিজের গালে বুলিয়ে নিল কুনাল। তারপর হাসি মুখে জবাব দিল, হয়ে গেল রং মাখা। হ্যাপি হোলি। আচ্ছা, আসলাম রে। বেরিয়ে গেল কুনাল। জোনাকি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রয়ে গেল। সময় সময় কি আর কারোর জন্য থেমে থাকে? না, থাকে না। তাই সবাই সবার জীবনগুলো গুছিয়েই চলছে রোজ কাজ ছন্দে। হয়তো মনের গহীনে কিছু অনুভূতি, কিছু না বলা কথা তোলা আছে, যেগুলো শুধু একান্তেই মনে করা যায়। আসলে সবাই এগিয়ে চলেছে মনের গহীনে তুলে রাখা অনুভূতিগুলোকে গহীনে রেখেই। জোনাকির কাছে আজও অজানা কুনালের সেদিনের অদ্ভুত ব্যবহারের কারণ। মৃণাল নিজের মন মাথা থেকে খুশিকে ঝেড়ে ফেলার চেষ্টায় রয়েছে। আর খুশি, সে তো ব্যস্ত হয়ে পড়েছে নিজের পড়াশোনা, লেখালেখি আর ক্রাফটিং নিয়ে। তার মধ্যেও কিছু আছে, আর যেটা আছে সেটা ওকে ভীষণভাবে তাড়া করে বেড়ায়। দীপ্যমান, ঈপ্সিতা, হৈমন্তী, তাদেরও হাসি মজায় দিন ভালোই কাটছে। কুনালের মনে যে কি চলছে সেটাই সকলের অজানা। ছুটি শেষ হয়ে এলো, আর কিছুদিন পরেই মাধ্যমিকের রেজাল্ট আউট। এলিয়েন গ্যাং বেশ মন দিয়ে গার্ডেনিং করেছে। জোনাকিদের বাগান আর ছাদ ভরে উঠেছে। পুরো ছাদটাই যেন নতুন রূপে সেজে উঠেছে। একটা ছোট্ট পুল মতো হয়েছে ওই ছাদের মধ্যে, আর সেই পুলে জোনাকি জলপদ্মের গাছ লাগিয়েছে। নিচের বাগানটাও নানা রকম বাহারি গাছ আর ফুল গাছে সেজে উঠেছে। নিচের বাগানে একটা ঘরোয়া পদ্ধতিতে ফোয়ারাও তৈরি করেছে ওরা। দেবজ্যোতিবাবু সব সময় মেয়ের পছন্দের জিনিসগুলো কিনে দিয়ে সশরীরে উপস্থিত থেকে সাহায্য করেছেন। কোনটা কি করবে না করবে সব ব্যাপারে তদারকি করেছেন। জয়িতা দেবী আর দেবনন্দনও জোনাকিকে সাহায্য করেছে নিজেদের মতো করে। আর এলিয়েন গ্যাং, তারা তো সব থেকে বেশি করেইছে। এই সবের মধ্যে কুনাল আর জোনাকির রোজকার ঝগড়ায় অতিষ্ঠ অবস্থা বাকিদের। যাই হোক, নিচের বাগানে আর ছাদে ড্রিম লাইট লাগানোর কাজটা বাকি আছে। তাই দেবজ্যোতিবাবু আজ ইলেকট্রিশিয়ানকে ডেকে আনতে গেছেন। ও বাবা, বাবা কই গো, ইলেকট্রিকের লোক তো এখনো এলো না। আজ আমি পড়া ছুটি নিলাম, না এলে সকালের পড়া ছুটি করাটা তো মাটি হবে বলো। দোতলা থেকে নামতে নামতে চেঁচিয়ে বলল জোনাকি। জয়িতা দেবী জোনাকির চিৎকার শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। এই মৌরি, এত চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, একটু ধীর স্থির তো হতে পারিস নাকি? মা, আমি এলাম। আচ্ছা, সাবধানে যাবি কিন্তু। দুগ্গা 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 দুগ্গা। শোনো মা, তোমার মনে হলো আমি জোরে চেঁচাচ্ছি? কোথায় গো? তার আগে বলো তো বাবা কোথায়? তোর বাবা ওই তো ইলেকট্রিকের লোককেই আনতে গেছে। ওকে, আমি তাহলে ওপরে উঠে গেলাম। কুনাল, হরুরা আর বাবা যেই আসুক না কেন আমার কাছে পাঠিয়ে দেবে, বুঝতে পেরেছো? জোনাকি ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে ওপরে উঠে গেল, আর জয়িতা দেবী গজগজ করতে লাগলেন। হ্যাঁ, আমি সবাইকে খালি ওনার কাছে ওপরে পাঠিয়ে দেব। এলেন এক লাট সাহেবের বেটি, ওনার বাবার মতো উনিও হুকুম করে চলে গেলেন একেবারে। একটা কাজ যদি কেউ করত, বাবা এলে ওপরে পাঠিয়ে দিও। এই মেয়ে যে কবে শান্ত হবে ভগবান জানে। সবেতেই খালি গুন্ডামি, আর পারি না আমি তোমাকে নিয়ে।
একটু পরই দেবজ্যোতিবাবু ইলেকট্রিশিয়ান নিয়ে চলে এলেন, সাথে সাথেই এলিয়েন গ্যাংও এলো। সবাই মিলে লেগে গেল ছাদের লাইটিংয়ে। এই মৌরি, এই শোনা, তোদের নেম প্লেটটা কই রে? কিসের নেম প্লেট? তোর জন্য কাজ নেই। কথাগুলো বলেই মুখ বাঁকিয়ে পাশে সরে গেল জোনাকি। এইবার দীপ্যমান হাত জোর করে ফেলল। এ প্লিজ প্লিজ, তোরা আবার শুরু হোস না প্লিজ। আমি কিন্তু কিছু করিনি, মৌমাছি শুরু করেছে। আচ্ছা চুপ কর, সেটা তো পারবি। এই হরো কোথায় রে? হরো? আরে হরো ওই তো ওই নতুন দোলনায় বসে দোল খাচ্ছে, চল ওর কাছে যাই। দীপ্যমান আর ঈপ্সিতা সামনের দিকে চলে যেতেই কুণাল একটু পাশে দাঁড়িয়ে গাছে স্প্রে করে জল দিতে থাকা জোনাকির দিকে এগিয়ে গেল। এই নেম প্লেটের ব্যাপারটা কী রে? জানি না। নিজের কাজেই ব্যস্ত রইল জোনাকি, মুখ তুলেও দেখল না। কুণাল কিন্তু বেশ রেগে গেল। তুই এত ভাও খাচ্ছিস কেন? সব সময় সব কথাই তোকে ভাও খেতে হবে না? আরে বল না কিসের নেম প্লেট? এই মৌমাছি, বল না। আবার আমাকে মৌমাছি বললি তো? সেদ্ধ আলু ভাতে ওয়াইল্ডস্টোন কোথাকার একটা। আমি না অনেক দিন ধরে তোকে সহ্য করেছি। আজকে দেখ তোর একদিন কি আমার একদিন। জোনাকি কয়েক ঘা দিয়ে দিল কুণালের পিঠে। কুণালও ঘুরিয়ে মারামারি করতেই যাচ্ছিল, তবে আর কি, দেবজ্যোতিবাবুকে দেখেই থেমে গেল। মৌরি! দেবজ্যোতিবাবু একটা চিৎকার করে উঠল। বাবার কলা পেয়ে তো জোনাকি একদম চমকে। ব্যাস, আর কি, এক প্রস্থ বকা খেয়ে গেল জোনাকি। দেবজ্যোতিবাবু রাগ করে নিচে নেমে গেলেন। ইলেকট্রিশিয়ানগুলো চলে গেল কিছুক্ষণের মধ্যেই। দীপ্যমান, হৈমন্তী আর ঈপ্সিতা ছাদের পুলের পাশে রাখা বিন ব্যাগে বসে আড্ডা দিতেই ব্যস্ত রইল। কারণ জানে তো, এখন জোনাকির কাছে গেলে মেয়ে আরও রেগে যেতে পারে। কুণাল কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। ও যে জোনাকির ঠোঁট ফোলানোটা দেখে বেশ মজা পেয়েছে। এই মৌমাছি, তুই এরকম ঠোঁট ফোলাতে পারিস জানতাম না তো। এই জানিস, তোকে না পাক্কা মৌমাছির মতোই লাগছে কিন্তু। কুণাল হেসে হেসে কথাটা বললেও জোনাকি কিন্তু চুপ করে এক মনে গাছে স্প্রে করে জল দিতেই ব্যস্ত। কি রে, চুপ করে আছিস যে? রাগ দেখাবি না আমার ওপর? জোনাকি এবারেও নিরুত্তর। একটা টুল নিয়ে এসে ছাদের দরজার পাশে দেওয়ালে লাগানো পেরেকটায় একটা নেম প্লেট লাগাতে ব্যস্ত হয়ে গেল জোনাকি। ক্লে দিয়ে কাজ করা একটা পাখির বাসার মতো ডিজাইন করা নেম প্লেট, যাতে সুন্দর করে আনন্দ উদ্যান লেখা। কি রে, রাগ করলি? আচ্ছা সরি। আরে কি হয়েছে? আরে কথা বল। এই চুপ করে আছে দেখো, কথা বলবি না? কুণালের কথাটা শেষ হতে না হতেই টুলটা টলমল করে উঠল। আর টাল সামলাতে পারল না জোনাকি। কুণাল প্রথমে ঘাবড়ে গেলেও চট করেই ধরতে গেল, তবে সেটা আর সম্ভব হলো না। জোনাকি একেবারে ধপ করে ছাদে পড়ে গেল। জোনাকি ছাদে পড়ে গিয়ে একেবারে মরা কান্না জুড়ে দিল। আর মেয়ের কান্না শুনে নিচ থেকে জয়িতা দেবী আর দেবজ্যোতিবাবুও দৌড়ে উপরে উঠে এসেছেন। মৌরিমা, মৌরিমা, কি হয়েছে মা? কি হয়েছে? লাগলো কি করে তোর? দেবজ্যোতিবাবু এগিয়ে এসে জোনাকির পাশেই বসে পড়ল। কুণাল আগেই ওকে ধরে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করছে কোথায় লেগেছে, কিন্তু জোনাকি কিচ্ছু বলছে না, শুধু ডান পাটা ধরে বসে কেঁদেই যাচ্ছে। হৈমন্তী, দীপ্যমান আর ঈপ্সিতারাও ওর কাছে এসে গেছে। এই মৌরি, এত কাঁদিস না, বল না কোথায় লাগলো? কিরে মৌরি, কাঁদছিস এতটা? শরীর খারাপ করবে তো। কিরে মা, কোথায় লেগেছে আমাকে বল। কুণাল আর কি বলে, ওর এখন নিজেকেই দোষী মনে হচ্ছে। ও যদি দেবজ্যোতিবাবুকে দেখে থেমে না যেত, তাহলে দেবজ্যোতিবাবু শুধু জোনাকিকে দোষী ভেবে বকত না। আর তাহলে জোনাকি অন্য মনস্ক হয়ে টুলে দাঁড়াতও না, তাহলে জোনাকি পড়েও যেত না। তাই মনে মনে নিজেকে দোষ দিতে লাগলো কুণাল। পাটা সোজা করতে পারছি না, বড্ড লাগছে। কাকু, আমি বরং ডাক্তার আঙ্কেলকে ফোন করছি। হ্যাঁ, মৌরির পায়ে জোরেই লেগেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফোন কর। জয়ী, ওকে ধরো, নিচে নিয়ে যাই। দীপু তো ফোন করছে, ডাক্তার আসুক। দেবজ্যোতিবাবু আর জয়িতা দেবী মিলে জোনাকিকে নিচে নিয়ে এলেন। দীপ্যমান, হৈমন্তী আর ঈপ্সিতার ভীষণ মন খারাপ হয়ে গেছে। আজ ওদের কাজটার শেষ দিন ছিল।
সব মিটে যাওয়ার পর সবাই মিলে আইসক্রিম খাবে ঠিক করেছিল, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। যার হাসির কল্লোলে সবাই মেতে ওঠে, সেই মেয়েটাই আজ কেঁদে কেঁদে হিচকে তুলে ফেলেছে। কথাও বলতে পারছে না এত কাঁদার ফলে। ডক্টরও কিছুক্ষণের মধ্যে এসে দেখে গেল জোনাকিকে। পাটা মচকে গেছে, আর সেরকম গভীর আঘাত নয়, তাই পেইন কিলার দিয়ে পাটা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিয়ে কিছুদিনের জন্য রেস্টে থাকতে বলে গেলেন। জয়িতা দেবী, হৈমন্তী, ঈপ্সিতা, দীপ্যমান আর দেবজ্যোতিবাবু সবাই মিলে অনেক বুঝিয়ে শান্ত করেছে জোনাকিকে। যে মেয়ে সামান্য হাত কেটে গেলে সারা বাড়ি ব্যস্ত করে দেয়, জ্বর উঠে যায়, তার কাছে পা মুচকে যাওয়া যে অনেক বেশি কিছু। জয়িতা দেবী, দেবজ্যোতিবাবু অনেক আদরে বড় করেছেন তাদের মেয়ে জোনাকিকে। সামান্য আঁচটাও যে কোনোদিন লাগতে দেয়নি মেয়ের ওপর। ডক্টর চলে যেতে জয়িতা দেবী মেয়েকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন। দীপ্যমানরাও বাড়ি ফিরল জোনাকি ঘুমিয়ে যাবার পর। কুণাল নিচে নামা থেকে সেই যে চুপ করেছে, আর কিছুই বলেনি। ঘরে এসে রুমে ঢুকে সোফায় গা এলিয়ে দিয়ে বসে পড়ল কুণাল। বাবান, এই বাবান, আজ কি স্নান হবে না নাকি? কটা বাজে খেয়াল আছে? এই যাই। এই মহরের কি খবর রে? আচ্ছা, তোরা যেটা করছিলিস সেটা কমপ্লিট? হ্যাঁ, আজ শেষ হলো। তুমি যাও, আমি স্নান করে আসছি। বাবা, আমার ছেলের এত বদল, কি ব্যাপার বাবান? কিছু হয়েছে? মাকে বল, দেখ হালকা লাগবে। মৃন্ময়ী দেবীর প্রশ্ন শুনে কুণাল জোনাকির পড়ে যাওয়ার ঘটনাটা সবিস্তারে বলে ফেলল, আর নিজেকে যে দোষী করেছে সেই কথাটাও মাকে বলল। এতে তো দোষ নেই বাবান, কষ্ট পাস না। জানবি সব ঘটনার পিছনে কোনো না কোনো ভালো কিছু থাকে, বুঝেছিস? আর সময় হলো খুব বড় একটা জিনিস। সময় চাইলে সব ভুলিয়ে দেবে, আর সময় চাইলে তোকে সব প্রশ্নের উত্তর দেবে রে বাবা। দেখবি সঠিক সময় এলে এই ঘটনার পিছনের ভালো দিকটাও জেনে যাবি। কঠোর থেকে কঠোরতম ঘটনার আড়ালে থাকে এমন এক ভালো দিক, যেটা আমরা খারাপ দিকটা দেখতে গিয়ে দেখতেই পাই না রে বাবা। আসলে কি বলতো, খারাপ আর ভালো দুটো একটা ঘটনায় না থাকলে ঠিক বলে সাম্য আর কি করে বজায় থাকবে বল? তাই বলছি, যা স্নান করে নিয়ে খেয়ে নে, মন খারাপ করিস না। পারলে না হয় বিকেলে একটা আইসক্রিম বা চকলেট কিনে নিয়ে যাস, দেখবি মৌরি খুশি হয়ে যাবে। মৃন্ময়ী দেবীর কথা শুনে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল কুণাল। সত্যি, মায়েদের একটা অনন্য ক্ষমতা থাকে। কত সহজে সব কিছু বুঝিয়ে দেয়, কত সহজেই সব সমস্যা মায়েরা বুঝে ফেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে, আবার সহজে সমাধানও করে দেয়। আচ্ছা, যাচ্ছি স্নান করতে, তুমি যাও, খাবারটা বাড়ো। আলতো হেসে বলে উঠল কুণাল। ওর মুখের হাসিটার দিকে তাকিয়ে মৃন্ময়ী দেবী তখনকার মতো স্বস্তি পেলেন। তিনি এক গাল হেসে ছেলের দিকে তাকিয়ে উত্তর দিলেন, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আয়। আর শোন, আজ কিন্তু তোর পছন্দের দই কাতলা রান্না করেছি। আমি 5 মিনিটে আসছি। দই কাতলার কথা শুনে ধরফর করে বাথরুমে ঢুকে গেল কুণাল। মৃন্ময়ী দেবী হেসে নিচে চলে গেলেন। পিএইচডিতে চান্স পাওয়ার পর ধীরে ধীরে এত প্রেশার বেড়ে যাচ্ছে যে আন্দুল থেকে কলকাতার যাতায়াতটাও বেশ অসুবিধে হয়ে যাচ্ছে মৃণালের কাছে। গানের ক্লাসটাও এবার বন্ধ করতে হবে, না হলে পিএইচডিটা টেনে নিয়ে যাওয়া ওর পক্ষে চাপেরই হয়ে যাবে। পড়াশোনা নিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতেই খুশির কথাটা মনে পড়তেই চোয়াল শক্ত হয়ে গেল মৃণালের। বাইকের হাতলে থাকা হাতটা আরও শক্ত হয়ে এলো। স্পিডটা একটু বাড়িয়ে দিয়েই বাইক চালানোয় মন দিল মৃণাল।
কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রুমে বসতেই কুণাল ওর কাছে এলো। দাদা ভাই, কাল আমাদের রেজাল্ট আউট। উফ, কি টেনশন হচ্ছে জানিস। টেনশন করিস না, ভালোই হবে রেজাল্ট। মৃণালের গলাটা একটু রুক্ষ শোনালো, তবে কুণাল তাতে পাত্তা দিল না। এই দাদা ভাই, বলছি তোর মনে হচ্ছে না আজকে কালবৈশাখী হবে? উফ, সকাল থেকে যা গরম পড়েছে, মনে হচ্ছে কালবৈশাখী হবেই। কুণালের কথা শেষ হতে না হতেই বাইরে ঝুড়ো হাওয়া শুরু হলো, আর তার সাথে সাথেই ইলেকট্রিকটাও গেল। লে, হয়ে গেল। ফিল কর মোমেন্টটা দাদা, ফিল কর। উফ, একদম স্বর্গ। ঠিক 5 মিনিটের মধ্যে বৃষ্টি নেমে এলো। দুই ভাই মিলে উত্তাল প্রকৃতিকে দেখতে লাগলো জানালা দিয়ে। গাছগুলো হাওয়ায় দুলে চলেছে, আর তার সাথেই অবিরাম বর্ষণে ঠান্ডা হয়ে যাচ্ছে উত্তপ্ত ধরিত্রী। টানা 2 দিনের ভ্যাবসা গরমের পর বৃষ্টিটা বড় স্বস্তির সকলের কাছে। মাটির সোঁদা গন্ধ পাওয়া যাচ্ছে। ব্যালকনিতে রাখা বেল ফুল গাছের অর্ধফোঁটা ফুলগুলো বৃষ্টির জল পেয়ে আরও বেশি করে সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে। কি বলতে এসেছিল তা ভুলে গিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি, মাটির গন্ধ আর ফুলের সুবাস, এই সব কিছুই উপভোগ করতে লাগলো কুণাল। মৃণালও ধরিত্রী দেবীর মতোই হাত বাড়িয়ে এই বৃষ্টি ছুঁয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। বুক ভরে নিতে লাগলো ফুলের গন্ধ। হঠাৎ করেই আসল কথাটা মনে পড়ে যেতেই মৃণালের দিকে তাকালো কুণাল। দাদা ভাই, খুশিদি। কিন্তু কথাটা শেষ করতে পারল না। ফোনটা বেজে উঠল, আর ঠিক তখনই কাছাকাছি কোথাও একটা জোরে বাজ পড়ল। আলোর ঝলকানিতে ভরে গেল পুরো ঘরটা। ইলেকট্রিক না থাকায় অন্ধকার ঘরটা একবারের জন্যই দৃশ্যমান হলো বিদ্যুতের চমকে। মৃণালও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বিদ্যুৎ চমকাতে বলা হলো না। কুণাল ফোনটা কেটে দিলেও আবার বেজে উঠল ফোনটা। অগত্যা ফোনটা ধরল কুণাল। হ্যাঁ বল মৌমাছি। তবে অপর পক্ষের কথা শোনা গেল না। কি বলছিস তুই? এটা কি করে হলো? আরে আরে কাঁদিস না। আমি তো আছি, আমি দেখছি। ফোনটা কান থেকে নামিয়ে মৃণালের দিকে তাকালো কুণাল। কৌতূহলী দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে রইল। দাদা ভাই, খুশিদি তোর সাথে দেখা করতে গিয়েছিল। খুশিদির আজ তোকে সরি বলতে যাওয়ার কথা ছিল, তোর সাথে দেখা হয়নি। জানিস, দিকে পাওয়া যাচ্ছে না। দি কলেজ করে তোর সাথে দেখা করবে বলেছিল, কারণ দির আজকে কোনো টিউশন পড়া ছিল না। এই তোর সঙ্গে দেখা হয়েছিল খুশিদির? বল না। হোয়াট? ফোন করে দেখিনি খুশির ফোনে? আরে দির ফোন তো অফ। দির মা সব জায়গায় ফোন করেছে, দির টিচারদের, বন্ধুদের, সকলকে, কিন্তু দি কোথাও যায়নি। আরে মামার বাড়ি ছাড়া তো দি আর কোনো রিলেটিভের বাড়িতে যায় না। আরে দির বন্ধুরা সকালে বাড়ি ফিরে এসেছে, সবাই চিন্তা করছে। তার উপর আজকে যা ওয়েদার, চারিদিকেই তো ঝড় বৃষ্টি হচ্ছে। ও গড, দি প্লিজ একবার ফোনটা অন করো প্লিজ। কুণাল খুশির ফোনে বারবার ফোন করতে লাগলো। শিট, এত বড় একটা ব্লান্ডার হয়ে গেল। ও আমায় সরি বলতে এসেছিল, আর এখন আমি কি করব? কোথায় খুঁজবো? গড। জানালার পাশ থেকে সরে আসে কুণাল। ইনভার্টারটা কি অন করেনি? কন্টিনিউয়াসলি খুশিদির ফোনটা অফ বলছে। এত ঝড় বৃষ্টির দিন, তারপর কি যে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা ভাই, আমি কি করবো বলতো? মৌমাছিটা কালকেই পড়ে গিয়ে পা মচকালো, তার উপর আবার জ্বর বাঁধিয়েছে, এদিকে আবার কেঁদে চলেছে। কি করবো? কিছু ভালো লাগছে না। ভাই বলছি, কাকুদের বাড়ি একবার যাবি? হ্যাঁ, তাই ভালো দাদা ভাই, চ। আচ্ছা 1 মিনিট। এই তুই তো বললি না তোর সাথে খুশিদির কি দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। তোর সাথে দেখা হয়েছিল? এই তাহলে দি কোথায় গেল? ধ্যাত বাবা, কি যে হচ্ছে, কিছুই তো আমার মাথায় ঢুকছে না। আচ্ছা চল কাকুর বাড়ি যাই। কুণাল ফোনের আলোটা জ্বেলে ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও ফিরে আসে। ফিরে এসে ফ্ল্যাশটা মৃণালের মুখের ওপর ফেলে সিরিয়াস গলায় প্রশ্ন করে,
কি হয়েছে দাদা ভাই? তোর মুখটা এরকম লাগছে কেন? তুই নিশ্চয়ই কিছু একটা জানিস, তাই না? ভাই ভাই আমি 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 একটা বড় ব্লান্ডার করে ফেলেছি ভাই। ভাই খুশি আমি সরি বলতে এসেছিল, আর আমি না বুঝে ওকে ওকে যাচ্ছে তাই কথা শুনিয়ে দিয়ে চলে এসেছি। তাই আর মেয়েটা জানিস আমার চোখের সামনে কাঁদছিল, আর আর আমি কিনা আমি 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 জানি না আমি জানি না ভাই, রাগে অপমানে কি করে বসবে মেয়েটা। আমি এবার কি করবো ভাই? আমার না ভীষণ হেল্পলেস লাগছে। কি করবো আমি? কি, তুই খুশি দিকে অপমান করেছিস? যা যা এবার খুঁজে এনে দে খুশি দিকে। আর দিও এমন, তোর মতো একটা উজবুকের কথাই হারিয়ে গেল। হ্যাঁ, নিজের বাড়ির লোকদের কথা একবার ভাবলো না? আর তোরও ভাবা উচিত ছিল। হ্যাঁ, আজ প্রায় 2 মাস হয়ে গেল, এই 2 মাস পর কেন আজকে খুশিদি তোর সঙ্গে দেখা করতে এসেছিল তোর ভাবা উচিত ছিল। আমি আর পারি না তোদের দুজনকে নিয়ে, তোদের পাগলামি নিয়ে না আমি জাস্ট নিতে পারছি না তোদের। রাগে চিৎকার করে কথাগুলো বলেই মাথার চুলগুলো একেবারে শক্ত করে ধরল। আবার পরক্ষণে সেটা ছেড়ে দিয়েই হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল কুণাল। মৃণালও ওর পেছনে দৌড়ল। ঝড় বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে জোনাকিদের বাড়ি ছুটল কুণাল, আর ওর পিছন পিছন মৃণালও। জয়িতা দেবী দরজা খুলে দিতেই জোনাকিদের বাড়ির ড্রয়িং রুমের সকলকে পেয়ে গেল কুণাল আর মৃণাল। কাকু বলছি, খুশি দিয়ে কোনো খবর পাওয়া গেল? না, তোরা তবু এলি। দিদিরা তো আবার কেঁদেই যাচ্ছে। মৌরিটার এমনিতে শরীর খারাপ, কি যে করি, সব দিকে ঝড় হচ্ছে। মেয়েটা যে কোথায় গেল কে জানে, বুঝতেই পারছি না কোথায় যেতে পারে। আসলে ও তো ওরকম মেয়ে নয়, তাই বেশি করে চিন্তা হচ্ছে। খুশিটা যে কোথায় গেল, কি করছে কিছুই বোঝা যাচ্ছে না। আরে সমর্থ মেয়ে তো, বড্ড চিন্তা হয় মেয়েটা কোথায় কি করলো। জয়িতা দেবী সোফায় বসে বসেই কেঁদে উঠলেন। জোনাকি মাকে জড়িয়ে আগে থেকেই বসেছিল, এবার জোনাকিও ডুকরে কেঁদে উঠল। ও বাবা, আমার সুইটুকে খুঁজে এনে দাও না বাবা, আমি পিপির কাছে যাব। জয়িতা দেবীর কথায় ভিতর অবধি কেঁপে উঠল মিনারের। আজ যদি খুশির কিছু হয় তাহলে হয়তো ও কোনোদিনই নিজেকে ক্ষমা করতে পারবে না। চুপ কর মৌরিমা, চুপ কর। এমনিতেই পা মুচকে গেছে, সাথে জ্বর। আর কাঁদিস না লক্ষ্মীটি মা। আবার আমি দেখছি কি করা যায়। ওদিকে তোর পিকুলুও তো খুঁজছে, বল ঠিক পেয়ে যাব আমরা। তোর খুশি দিকে আমরা ঠিক পেয়ে যাব। দেবনন্দনও চুপ করে বসে আছে। মৃণাল এসে থেকে চুপ করে আছে তো, তাই কি বলবে ও ভেবেই পাচ্ছে না। সবারই মন মেজাজ খুব খারাপ। অপেক্ষার প্রহরটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। সকলের কাছে এক একটা মুহূর্ত অনেক বেশি লাগছে। আচ্ছা কাকু, দির বন্ধুরা কি বলল? খুশির একটা বন্ধুই আজ কলেজ গিয়েছিল, তাকেও ও বাড়ি যেতে বলে দিয়ে ও কদমতলার টোটো ধরে চলে গিয়েছিল কিছু কেনাকাটা আছে বলে। সেই বন্ধুটারও তারা ছিল, তাই ওর সাথে যায়নি, সে বাড়ি ফিরে এসেছিল। এবার আমি এবার কোথায় খুঁজি বলতো? আচ্ছা কাকু, বলছি কদমতলার দিকেই একবার খুঁজলে হয় না? গাড়ি বের করে ওইদিকে গেলেই তো হয়। সে তো হয় মনু, কিন্তু কদমতলার চারপাশটা তো আর ছোট এলাকা নয়, আর আজ ড্রাইভার নেই। এই টেনশন নিয়ে আমি নিজেও ড্রাইভ করতে পারবো না। আমি তবে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি, চলো, আর দেরি করো না। মৃণালের কথা অসম্পূর্ণ করে দিয়েই দেবজ্যোতি বাবুর ফোনটা এই সময় বেজে উঠল। দেবজ্যোতি বাবু জলদি ফোনটা তুলল। হ্যালো, কে বলছেন? তুই কোথায় আছিস? সবাই কত চিন্তা করছে, সে খেয়াল আছে? কি কি আবার বল, শুনতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওখানে যাচ্ছি। তুই কিন্তু কোথাও যাবি না, এক পাও নড়বি না ওখান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাখ, আমি এক্ষুনি আসছি। কে গো, কে ফোন করেছিল? মেয়েটার কোনো খোঁজ পেলে? হ্যাঁ পেলাম। ও ভুল করে আমতার ট্রেনে উঠে পড়েছিল। ওর ফোনে চার্জ নেই, অফ হয়ে গেছে। তার মধ্যে আবার ঝড় বৃষ্টি, তাই যোগাযোগ করতে পারেনি। ও ডোমজুর স্টেশনে নেমেছিল অটো করে আবার এদিকে আসবে বলে।
কিন্তু ঝড় বৃষ্টিতে সব কিছু বন্ধ, তাই কারো কাছ থেকে একটা ফোন নিয়ে আমায় ফোন করেছে। দাঁড়াও, আমি আগে দিদিকে ফোন করে খবর দিই, ওরা তো আবার খুব চিন্তা করছে। দেবজ্যোতিবাবু খুশির বাড়িতে ফোন করে জানিয়ে দিলেন। একটু আলোচনা করে ঠিক হলো দেবজ্যোতিবাবু, কুণাল আর মৃণাল ডোমজুড়ে যাবে গাড়ি নিয়ে খুশিকে আনতে। খুশির বাড়ি থেকে কারোর পক্ষে এই ঝড় বৃষ্টির মধ্যে যাওয়া সম্ভব নয়, আর অনেকটা সময় সাপেক্ষও হয়ে যাবে। তবে খুশিদের তো 4 হুইলার নেই, দেবজ্যোতিবাবুর আবার সেই সুবিধাটা আছে। সব থেকে বড় কথা, দেবজ্যোতিবাবু তার একমাত্র ভাগ্নিকে নিজের মেয়ের মতোই দেখেন। জোনাকিও যাবে বলছিল, তবে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে বাড়িতে থাকার জন্য রাজি করানো হয়েছে। কথা মতো গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন দেবজ্যোতিবাবুরা। মৃণাল ড্রাইভ করছে আর বারবার ঘড়ি দেখছে। কুণাল পাশে বসে লক্ষ্য করে চলেছে তার দাদাকে, তবে কিছু বলছে না। ঝড়টা কমলেও মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। 20-25 মিনিটের মধ্যেই মৃণালরা ডোমজু স্টেশনে পৌঁছে গেল। স্টেশনের বাইরে একটা বন্ধ চা দোকানের সামনে খুশিকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃণাল আর দেবজ্যোতিবাবু ছাতা নিয়ে নেমে গেল। আমরা চলে এসেছি মা, চল। আচ্ছা, তোর কি ব্যাপার বলতো? তুই আমতা লোকালে হঠাৎ উঠতে গেলি কেন? এদিকে সবাই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস। সরি মামু, আসলে আমি বুঝতে পারিনি ট্রেনটা স্টেশনে দাঁড়িয়েছিল, তো আমি না দেখেই উঠে পড়েছি গো। আসলে আজ আমতা লোকালটা লেট ছিল না, আমি ভাবতেই পারিনি ওই সময় আমতা লোকাল থাকতে পারে বলে। সরি। মৃণাল ভালো করে লক্ষ্য করল একটা গোলাপি লং কুর্তি আর পালাজো পরে আছে খুশি। বৃষ্টির জন্য ভালো মতোই ভিজে গেছে। ভিজে জামাটা গায়ে চেপে বসে শরীরের ভাঁজগুলো স্পষ্ট করে দিয়েছে। স্কার্ফটা গায়ে জড়ানো থাকলেও সেটা বড্ড ছোট, হালকা কাঁপছে মেয়েটা ঠান্ডায়। ভিজে অবস্থায় কোনো মেয়েকে যে এত আকর্ষণীয় লাগতে পারে সে বিষয়ে ধারণাই ছিল না মৃণালের। মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে দেখল খুশিকে। খুশির চোখে চোখ পড়তেই একবার তাকিয়েই চোখটা সরিয়ে নিল মৃণাল। আর তাকানোর ক্ষমতা পাচ্ছে না। ভীষণ অস্বস্তি হচ্ছে ওর সামনে দাঁড়াতে। অপরাধ বোধটা যেন আরও বেড়ে যাচ্ছে। আর সরি বলতে হবে না, চল এবার। আগে তোর খেপি বোনটার সাথে দেখা করবি, চল। সে তো কেঁদে কেঁদে একদম ভাসিয়ে দিল। তার সুইটুকে পাওয়া যাচ্ছে না বলে তার যে কি অবস্থা নিজের চোখে দেখবি, চল। তারপর ভিজে জামা ছেড়ে তারপর বাড়ি ফিরবি। মনু তোকে পৌঁছে দেবে, আমি ড্রাইভ করতে পারবো না এখন। আচ্ছা। ছোট্ট উত্তর দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল খুশি, সাথে দেবজ্যোতিবাবু আর মৃণাল। গাড়িটা চালাতে চালাতেই খুশির দিকে একবার তাকালো মৃণাল। মুখটা ঘুরিয়ে নিয়ে বাইরের দিকে তাকিয়ে সিটে হেলান দিয়ে দিল খুশি। খুশি মামার বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে জোনাকির সাথে একটু সময় কাটিয়ে তারপর মৃণালের সাথে বাড়ি ফিরছে। মৃণালের সাথে আসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ড্রাইভার নেই, আর ওর চিন্তায় দেবজ্যোতিবাবুর প্রেশার বেড়ে গেছে। হাত কাঁপবে বলে ড্রাইভও করতে পারবেন না। অগত্যা মৃণালের সাথেই ফিরতে হচ্ছে। জোনাকি অনেক করে বলেছিল থেকে যেতে, তবে থাকতে পারেনি খুশি, কারণ বাড়িতে মা বাবা দাদা অনেক চিন্তার মধ্যে আছে। তবে কথা দিয়ে এসেছে জোনাকিদের রেজাল্টের দিন যাবে। নকল কেশে একটা মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করল মৃণাল। কাজ হলো না। দ্বিতীয়বারও একই কাজ করার পর যখন কোনো রিপ্লাই পেল না, তখন গাড়িটা হঠাৎ করেই দাঁড় করিয়ে দিল। হঠাৎই গাড়িটা থেমে যেতে চোখ খুলে বাইরে তাকিয়ে দেখল এখনো আন্দুল থেকেই বের হয়নি ওরা।
আন্দুলের সাঁকরাইলের দিকে ক্রসিংয়ের কিছুটা আগে রেল লাইনের পাশ দিয়ে এগিয়ে চলা রাস্তায় গাড়িটা থামিয়ে দিয়েছে মৃণাল। এক পাশে রেল লাইন আর অপর পাশে জলা জমির মতো জঙ্গলে জায়গা। কয়েকটা বাড়ি অবশ্য আছে, তবে বেশ খানিকটা ছাড়া ছাড়া, আর বেশিরভাগই অনুষ্ঠান করার হল ঘর। জায়গাটা বড্ড ফাঁকা, সহজে লোকজন সেখানে আসে না, বোঝাই যায়। আর এই ঝড় বৃষ্টির পর তো লোকজনের দেখা পাওয়া মুশকিলের। অনেকবার শুনেওছে এখানে নাকি মার্ডার হয়েছিল। ফাঁকা জায়গা, সুবিধাই হয় মার্ডার করতে। আচ্ছা, মৃণাল আবার ওকে খুনটুন করে দেবে না তো? কেমন যেন ভয় লাগছে খুশির। আবার পরক্ষণেই মনে হয় না না, মৃণাল ওরকম ছেলেই নয়, যথেষ্ট বিশ্বাসযোগ্য। একটু ভয় ভয় করেই প্রশ্ন করে খুশি। বলছি, গাড়িটা থামিয়ে দিলে কেন? না মানে একটা কথা ছিল। কি কথা? আসলে আমি বুঝতে পারিনি তুমি সরি বলতে গিয়েছিলে, তাই না বুঝে কথাগুলো শুনিয়ে দিয়েছিলাম। সরি। কান ধরে সরি বলে মৃণাল। খুশির ঠোঁটে কয়েকটা হাসির রেখা ছড়িয়ে পড়ে, আবার পরক্ষণেই সেগুলো মিলিয়ে গিয়ে স্বাভাবিক হয়ে যায়। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আমিও তো তোমাকে অপমান করেছিলাম, আর তুমিও আমায় অপমান করলে। শোধবোধ। তুমি কি কথাটা মন থেকে বললে? মৃণালের এই প্রশ্ন আর ওরকম অদ্ভুত দৃষ্টিতে খুশির মনে হয় যে ওর পক্ষে মৃণালের দিকে আর তাকিয়ে থাকা সম্ভব নয়। ওই চোখের দিকে তাকালেই যে ওর মনটা পড়ে ফেলবে মৃণাল, ধরে ফেলবে যে অভিমান করে ও কথাটা বলছে। সারা শরীরটা কেমন অবশ হয়ে আসে খুশির, আর তাকিয়ে থাকতে পারে না। চোখটা সরিয়ে গাড়ির কাঁচ দিয়ে বাইরের দিকে তাকায়। আর কতদিন মনের কথাটা অস্বীকার করবে খুশি? কি বলতে চাইছো তুমি? মৃণালের দিকে তাকালেও চোখে চোখ রাখতে পারছে না খুশি। ভয় পাচ্ছে যদি ধরা পড়ে যায়, যদি সামনে চলে আসে মনের গহীনে লুকিয়ে থাকা অনুভূতিগুলো। আমার থেকে তো তুমি ভালো জানো। আফটার অল, তোমার মনের কথা তোমার থেকে আর কে ভালো জানবে? মৃণালের হেয়ালি শুনে ধরা পড়ে যাওয়ার গন্ধটা পেয়ে যায় খুশি। তবে ও যে এত সহজে হার স্বীকার করবে না। বিকেলের অপমানটা যে এখনো টাটকা আছে, আর আছে কিছু না বলা কথা। বলতে চাইছি এই যে তুমি লুকিয়ে যাচ্ছ, তুমি আমায়। থাক সেসব কথা, চলো তুমি আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। একবার আর চোখে খুশিকে দেখে গাড়িতে স্টার্ট দিতে চায় মৃণাল। মৃণালের কথাগুলো ভস্যে ঘি ঢালার মতো কাজ দেয়। মৃণালের দিকে তেড়ে যায় খুশি। এই কি ভাবো বলো তো তুমি নিজেকে? সব জানো তুমি, সব জানতে নাকি? তোমার কি মনে হয় আর কিছু আমার জানার বাকি আছে? মৃদু স্বরে কথাগুলো বলতে বলতে খুশির দিকে এগিয়ে যায় মৃণাল। এমনিতেই তেরে আসতে গিয়ে অনেকটা কাছে চলে এসেছে খুশি। এবার মৃণাল এগিয়ে গেলে খুশি পিছিয়ে যেতে থাকে। পিছিয়ে যেতে যেতে মৃণালের অদ্ভুত তাকানোতে তোতলাতে থাকে খুশি। এই তুমি ওভাবে তাকাচ্ছ কেন? সত্যি কথাটা এবার তাহলে স্বীকার করে নাও মিস মুখার্জি। খুশির একেবারে সামনে চলে আসে মৃণাল, আর খুশি পারলে সিটের ভিতরে ঢুকে যায়। কি কথা? কোনো ক্রমে কথাগুলো বলেই চোখটা খিঁচে বন্ধ করে নেয় খুশি। মৃণাল এক দৃষ্টিতে খুশির মুখের দিকেই তাকিয়ে আছে। এই যে তুমি আমায় এত ভালোবাসো। ও ঠোঁটে খেলে বেড়াচ্ছে একটা অর্থপূর্ণ হাসি। চোখ খুলে মৃণালের চোখের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয় খুশি।
ভেবেই পাচ্ছে না এই ছেলেটা এতটা আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলল কি করে। ও তো কথাটা হৈমন্তী আর একজনকে ছাড়া কাউকে বলেনি। তাহলে কি করে এত শিওর হলো মৃণাল? দেখো, অস্বীকার তুমি করতেই পারো, জোর আমি করব না, তবে আমায় ভালোবাসো সেটা আমাকেই না বলে বাকি সবাইকে বলে বেড়াচ্ছ, এটা কিন্তু ঠিক নয়। মৃণাল এবার খুশির সামনে থেকে সরে গিয়ে মুচকি হেসে ওর দিকে তাকায়। খুশির বড় বড় চোখ করে অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে মৃণাল একটু হেসেই ফেলে। প্রতিলিপিতে তোমার যে দিয়া বোন আছে না, যার সাথে রোজ দিন তুমি আড্ডা দাও, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পর্যন্ত যাকে দিয়ে দিয়েছো, আর আজ তাকে এটাও বলেছো যে তুমি মৃণাল বলে একজনকে ভালোবাসো, আর সে শুধু তোমায় আঘাতই দেয়, এটা কিন্তু ঠিক নয়। আমি বলতে পারতে, আমি তোমায় ভালোবাসায় ভরিয়ে দিতাম। কে? দিয়া বনু? ম্যাডাম, দিয়া বোন ওটা আমার নিজের মামাতো বোন হয়। ও আমার সব কথা জানে, তাই ইচ্ছা করেই তোমার সাথে কথা বলে আর আমায় তোমার খবর দেয়। আজ ও যদি চ্যাটের স্ক্রিনশটগুলো না দিত, খুব বড় একটা জিনিস মিস করে যেতাম। সত্যি মৃণালের কাছে যে এইভাবে ধরা পড়ে যাবে সেটা তো খুশি ভাবতেই পারেনি। অস্বস্তি হতে থাকে যতক্ষণ মৃণাল ওর সামনে দাঁড়িয়ে থাকে। ওর একটা অদ্ভুত অস্বস্তি হয়। ও মনে প্রাণে চায় এই সত্যিটা যেন কখনো সামনে না আসুক, কিন্তু মৃণাল তো সব জেনে গেল। নিজের ওপর এবার রাগটা সব থেকে বেশি হয় খুশির। নিজের অনুভূতিগুলোকে কেন ও বেঁধে রাখতে পারে না? কিন্তু মন যে বড় সাংঘাতিক জিনিস, আগেই তো বললাম, সে কি কারোর বাঁধন মানে না। সে একবার যদি পেকে বসে, কারোর যে সাধ্য নেই তাকে আটকে রাখার। নিজের অস্বস্তি আর অনুভূতিগুলো লুকিয়ে রাখার জন্য খুশি মুখটা বাইরের দিকে ঘুরিয়ে নেয়, আর ধরা পড়ে যাওয়াটা অস্বীকার করতে চাই অবুঝের মতো। আমি কিন্তু বাড়ি যাব, লেট হচ্ছে। খুশি। মৃণাল খুশির হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে ওকে নিচের দিকে টেনে আনে। আমি পারি। চুপ, প্লিজ, আমাকে কিছু বলতে দাও, বেশি সময় নেব না। খুশির ঠোঁটে একটা আঙুল রেখে ওকে চুপ করিয়ে দেয় মৃণাল। খুশির দৃষ্টি লক্ষ্য করে মৃণাল নিজে থেকেই বলতে শুরু করে। পার্টির দিন হয়তো তোমার উপর একটু বেশি রেগে গিয়েছিলাম, তার জন্য সরি। আজ বিকেলেও তোমায় হার্ট করেছি, কাঁদিয়ে দিয়েছি, বিশ্বাস করো। তোমায় হার্ট করার ইচ্ছা আমার একটুও ছিল না। রাগটা কন্ট্রোল করতে পারিনি, সব ফ্রাস্ট্রেশনটা তোমার ওপর বের করে দিয়েছি, সরি। আমি ভাবে তোমায় বারবার বুঝিয়েছি আমার ভালোবাসার কথা, কিন্তু হয়তো তোমার মনের কথাটাই আমি বুঝতে পারিনি। কিছুটা জোর করেছি, বিরক্ত করেছি আর 5টা টাইম পাস করা ছেলেদের মতো। কিন্তু বিশ্বাস করো, কোনোদিন তোমায় হার্ট করতে চাইনি। আমি এখন জেনে গেছি কেন তুমি আমায় এড়িয়ে যাও, কেন কোনো রিলেশনে জড়াতে ভয় পাও। তবে আমি তোমায় এতটুকু বলতে পারি, আমার সাথে নিজের জীবনটা জড়ালে আমি সজ্ঞানে তোমায় একটুও কষ্ট পেতে দেব না। তোমার মা এই সম্পর্কে রাজি হবেন কিনা আমি জানি না, বাট আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব রাজি করানোর। আর যদি রাজি না হয় তো জোর করবো না আমার সাথে থাকার জন্য। সেদিন না হয় আবার আলাদা হয়ে যাবে আমাদের পথ। বিচ্ছেদ হলেই বাকি। এমনিতেই এই নামহীন বন্ধনটা যথেষ্ট কষ্ট দিচ্ছে দুজনকেই। তার থেকে কিছুদিন না হয় সব ভুলে একটু আনন্দে কাটালাম দুজনে। সারা জীবন কষ্ট পাওয়ার থেকে এই ক্ষণিকের সুখের স্মৃতিটা আঁকড়ে বাঁচাটা বোধহয় সহজ হবে। কি সব বলছি নিজেই জানি না। তবে সেই কবে থেকে তোমায় দেখে আসছি, তোমার সবাইকে নিয়ে আনন্দ করা, হাসি কান্না সবটা দেখেছি। তোমার প্রতিটা রূপে মুগ্ধ হয়েছি। বুঝতেই পারিনি কবে তোমায় আমার নিজের মনের সবটুকু জায়গা দিয়ে দিয়েছি। জানো তো, ভাই বলে আমার মতো ফ্ল্যাট বয় নাকি ভালোবাসতে পারে না। তবে কি জানো তো,
এতগুলো টাইম পাস সম্পর্কে জড়িয়ে সেই অনুভূতিটা হয়নি যেটা আমার তোমার সাথে কোনো সম্পর্কে না জড়িয়েই হয়েছে, শুধুমাত্র আমার একতরফা ভালোবাসায়। এতদিন ভাবতাম তুমি আমায় একটু ভালোবাসোনি কোনোদিন, কিন্তু আজ যখন জানলাম তুমিও আমায় ভালোবাসো, কথাগুলো না বলে থাকতে পারলাম। আর যদি তুমি আমায় ফিরিয়ে দাও, কোনো আক্ষেপ থাকবে না, ভালোবেসে যাব দূর থেকে, তোমার ভালো থাকায় খুশি থাকবো। চুপ করে চায় মৃণাল, কিছু বলতে চেয়েও আর বলতে পারে না, গলাটা যে ধরে আসে। একভাবে চোখ বন্ধ করা মৃণালের মুখটার দিকে তাকিয়ে থাকে খুশি। মৃণালের চোখের কোণা দিয়েও গড়িয়ে আসছে নোনা জলের ধারা। খুশি নিজেও ভালোবেসেছে, শুধু পরিবারের কথা ভেবেই সবসময় রক্ষতার চাদরে নিজেকে মুড়ে নিয়ে পরিবেশন করেছে। সবসময় নিজেকে একটা রুক্ষভাবে পরিবেশন করেছে মৃণালের সামনে, দূরে সরিয়ে দিতে চেয়েছে। যে সম্পর্কের কোনো পরিণতি সম্ভব নয়, সেটাকে অঙ্কুরিত হওয়ার আগেই দাফন করতে চেয়েছে। কিন্তু সেই তো ভালোবেসেই গেছে দুজনেই দূর থেকে, দুজনেই তো কষ্ট পেয়েছে। কৈশোরী মনের সেই প্রথম ভালোবাসার মানুষটাও যে তার প্রাণ দিয়েই ওকে ভালোবেসেছে, আঘাত পেয়েছে প্রতি মুহূর্তে ভালোবেসে। এটা ভাবলেই যে অদ্ভুত একটা অনুভূতি ছড়িয়ে যায়, শরীর আর মন জুড়ে খেলা করে অদ্ভুত একটা অনুভূতি। যে সম্পর্কটা শুরু হতে দেবে না বলে এতদিন অভিনয় করেছে, আজ সেই সম্পর্কে বিচ্ছেদের কথা শুনে বুকের বাম দিকটায় চিনচিনে একটা ব্যথা অনুভূত হয়। বিচ্ছেদ, কি ভয়ানক কথা! কথাটা ভাবতে গেলেই পুরো দুনিয়াটা যেন অপ্রয়োজনীয় মনে হয়। আর কিছু ভাবতে পারে না খুশি, হাতটা ছাড়িয়ে নিয়ে ঝাঁপিয়ে পড়ে মৃণালের বুকে। খুশির চোখের জলে সিক্ত হয়ে যায় মৃণালের শার্টটা। হঠাৎই ভারী কিছু বুকের ওপর পড়লে চোখ খুলে থাকে মৃণাল। চোখ খুলে এমন কিছু দেখবে সেটা ওর কল্পনার বাইরে ছিল এতক্ষণ। হঠাৎ সব আনন্দ যেন ওর কাছে এসে জড়ো হয়, কিন্তু সেই আনন্দ মলিন হয়ে যায় যখন বুঝতে পারে খুশি কাঁদছে। ওর বাহু দুটো ধরে সোজা করে বসানোর চেষ্টা করে। এই এই কি হলো, কাঁদছো কেন? আবার দেখো বাচ্চা মেয়ের মতো কাঁদে, কেঁদো না প্লিজ। মৃণালের চেষ্টা বারংবার ব্যর্থ হলে দুহাতে জড়িয়ে নেয় খুশিকে, ওর কানের কাছে মুখটা নিয়ে যায়। তমরিশ মুখার্জি, এই অধমকে জড়িয়ে ধরার কারণটা তবে কি? ভেবে দেখে নাও, এরপর কিন্তু আর ছাড়া পাবে না। কানের ওপর মৃণালের গরম নিঃশ্বাস পড়তেই সারা শরীরে একটা শিহরণ খেলে যায়। তবে এমন একটা ইমোশনাল মুহূর্তে এরকম মস্করার কথাতেই রাগ হয় খুশি, তাই ধাক্কা মেরে সরে আসতে চায়। তবে সেটা করা যে একদম অসম্ভব, কারণ মৃণালের শক্ত হাত যে ওকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। ছাড়ো তো, তোমাকে জড়িয়ে কাঁদাই আমার ভুল হয়েছে। আচ্ছা তাই নাকি? আচ্ছা আমি কি ধরে নেব তুমি আমায় ফিরিয়ে দাওনি? সব কথা কি মুখেই বলতে হবে? আর হ্যাঁ, বিচ্ছেদের কথা কোনোদিন বলবে না। ঠিক এই সময়ই বাইরে কোথাও যেন জোরে একটা বাজ পড়ে, আর সঙ্গে সঙ্গে খুশি আরও বেশি করে মৃণালের কাছে ঘেঁষে গেল। এতক্ষণ বৃষ্টিটা থেমে গেলেও আবারও ঝমঝমিয়ে বৃষ্টি নামল। প্রেমিকাকে নিজের আলিঙ্গনে রেখেই তাকে বোঝাতে শুরু করে ও। কিন্তু খুশি, এই সম্পর্কটা তো... মৃণাল নিজের দুই হাতের মাঝে খুশির মুখটা ধরে কিছু কথা বলতে যাচ্ছিল, কিন্তু খুশি ওর মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেয়। আমি আর কোনো পরিণতির কথা ভাবতে চাই না, পারছি না, আমি পারবো না আর এইভাবে কষ্ট পেতে। তার চেয়ে চলো না, ভবিষ্যতের চিন্তা ছেড়ে আমরা বর্তমানটা ভালো করে বাঁচি।
মৃণাল খুশির কপালের সাথে নিজের কপালটা ঠেকিয়ে বসে থাকে। দুজনের চোখেই তখন অশ্রুর বৃষ্টি, তবে এটা সুখের প্রাপ্তির বৃষ্টি। কিছুক্ষণ ওইভাবে বসে থাকার পর মৃণাল নিজে থেকেই সরে আসে। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, গাড়ির কাঁচ খোলা থাকায় ছাট এসে ভিজিয়ে দিচ্ছে। মৃণাল গাড়ির কাঁচ তুলে দেয়। থাক না, বেশ তো ভালো লাগছিল। না, থাকবে না। সন্ধ্যায় বৃষ্টির জলে কাক ভেজা ভিজেছ, এখন আর একটুও ঠান্ডা লাগবে না। আচ্ছা। খুশির মুখটার দিকে তাকিয়ে আলতো করে হেসে ওর কোমরটা ধরে টেনে ওকে কুলে তুলে নেয়। আচমকা আক্রমণে মৃণালের জামাটা খামচে চেপে ধরে খুশি। খুশির অদ্ভুত এক্সপ্রেশন দেওয়া মুখটার দিকে তাকিয়ে ঘোর লেগে যায় মৃণালের। খুশির কানের পিছনে আর গলায় হাতটা দিয়ে ধরে ওর দিকে এগিয়ে যেতে থাকে। মৃণালকে এগিয়ে আসতে দেখে চোখটা বন্ধ করে নেয় খুশি। হার্টবিটটাও অস্বাভাবিক রকম বেড়ে গেছে। সারা শরীরে ছড়িয়ে পড়েছে একটা স্পর্শকাতর অনুভূতি। হঠাৎ এই সময় টি করে মেসেজ টোনটা বেজে উঠলে দুজনেই চমকে যায়। মৃণালা পাশের সিট থেকে খুশির ফোনটা তুলে নেয়। একটা মেসেজ আসে মৃণালের ফোনে। শর্টকাট দিয়ে আসবি না, আর এটা যে রাস্তা আছে ওটা দিয়ে আয়, রাস্তায় গাছ পড়েছে। মেসেজটা রিডিং পড়েই মুখটা পিচকে ফেলে মৃণাল। শালা বাবুটা দিল আমার রোম্যান্স ভালোদা করে। তার মৃণালের কথা শুনে মাথা নিচু করে হেসে ফেলল খুশি। ওর এখন ভীষণ লজ্জা লাগছে মৃণালের দিকে তাকাতে। যেমন টেনে এনেছিল তেমনই কোমরটা ধরে আবার সিটে বসিয়েও দিল মৃণাল। গাড়ির মিউজিক সিস্টেমটা আবার অন করে দিয়ে গাড়ি স্টার্ট করলো। খুশির ওই লজ্জা পাওয়া মুখটার দিকে তাকিয়ে ঠোঁটটা কামড়ে একটু হেসে নিল মৃণাল। এতই যখন লজ্জা পাচ্ছেন তা গল্পে কি করে রোম্যান্টিক সিন লেখেন লেখিকা ম্যাডাম? জানি না, যাও তো। খুশির বাড়ির সামনে যখন গাড়ি থামল তখন খুশি মৃণালের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকার পর মৃণাল ওকে ডেকে দিল। গুড নাইট, সাবধানে ফিরবে, ঠিক আছে? আমি তো সাবধানেই ফিরব, আর তুমি যাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। মৃণাল গাড়িটা ঘুরিয়ে বাড়ির রাস্তা ধরল। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন।